সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1164তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো পাবনার ছেলে জহিরের জীবনের হৃদয় কাঁপানো করুণ এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গোপনে প্রবাসীর ছেলের বউকে নিয়ে সংসার করে যাচ্ছে 3 বৎসর এক পিতা। গোপনে প্রবাসীর ছেলের বউকে নিয়ে করে যাচ্ছে সংসার 3 বৎসর। এই গল্পটা পাবনার এক প্রত্যন্ত এলাকার নিম্নবিত্ত পরিবারের ছেলে জহিরের জীবনের, প্রবাসী জহিরের জীবনের করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত পাবনার ভাই জহিরের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে জহিরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জহির হোসেন, আমার বাড়ি পাবনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা পাবনা শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন অভিনেতা না, আমার বাবা কোনো টিভি সিনেমায় অভিনয় করে না। আমার বাবা মূলত একজন মঞ্চ নাট্যকার। আমার বাবা আমাদের পাবনা এলাকাতে বিভিন্ন ধরনের মঞ্চে যে অনুষ্ঠানগুলো হতো, যেগুলোকে আমরা জারিপালা বলি বা রাজারানীর পাঠ বলি, এরকম যাত্রার অনুষ্ঠান করতো আমার বাবা। আমার বাবা একজন যাত্রা শিল্পী ছিল। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার বাবার শীতের ওই মৌসুমগুলোতে পাবনার বিভিন্ন শহরে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমার বাবা এই যাত্রার পাঠগুলা করতো এবং সেই দিয়ে আমার বাবা অনেক বেশি টাকা পয়সা উপার্জন করতো। আমার বাবা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর ছিল। আমার বাবার চেহারা, আমার বাবা উঁচে লম্বা, সর্বদিক থেকে খুবই সুদর্শন একজন পুরুষ ছিল। আমার বাবাকে দেখলে যে কেউ বলবে আমার বাবা কোনো শিল্পপতির পরিবারের সন্তান, এরকমটাই বলবে। আমার বাবার চলাফেরা কখনোই পাবনার ওই প্রত্যন্ত এলাকার কোনো অসহায় বা গরিব মানুষের মতো নয়। খুবই উচ্চবিত্ত পরিবারের মানুষের মতো স্ট্যান্ডার্ড চলাফেরা ছিল আমার বাবার। যাই হোক, এরকম করে বাবা বিভিন্ন জায়গায় যাত্রার পাঠ করতো, সেখান থেকে টাকা আনতো, ওই টাকা দিয়ে আমাদের পরিবার চলতো। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। বড় বলতে আমি তখন ঠিক ক্লাস 6 থেকে ক্লাস 7-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি ওই মুহূর্তে। আর আমার ছোটো ভাইটা আমার থেকেও 2 বৎসরের ছোট। এবং ওই মুহূর্তে আমার ছোটো ভাইটা দেখতে অনেকটা আমার বাবার মতো হয়েছে। আমার বাবার মতো হয়েছে বলতে কি জানেন, মানে ও অনেক বেশি অভিনয় করতে পারতো। ছোটোবেলা থেকে আমার আব্বা আমার ছোটো ভাইকে অনেক বেশি আদর করতো, অনেক যত্ন করতো। এবং ছোটোবেলা থেকে আমার ছোটো ভাইয়ের চুলগুলোকে আমার আব্বা অনেক লম্বা লম্বা করে রেখে দেয়। এবং আমার আব্বা সবসময় মাকে বলতো যে আমি আমার ছোটো ছেলেকে অনেক বড় একজন নাট্যশিল্পী বানাবো। আমি তো যাত্রায় পাঠ করি, আর আমার ছেলে সিনেমাতে কাজ করবে, হলিউডে কাজ করবে, বলিউডে কাজ করবে। এরকম করে আমার ছোটো ভাইকে নিয়ে আমার বাবার অনেক চোখ জোড়া স্বপ্ন ছিল। এরকম করতে করতে আমি যখন পড়াশোনা করি, ওই মুহূর্তে আমার বাবা যাত্রা পাঠ করার জন্য রাজশাহীতে যায় এবং রাজশাহীতে ওইখানে একটা মেলার মধ্যে আমার আব্বা যাত্রা অনুষ্ঠান করবে। তো সেখানে আমার আব্বার 7 থেকে 8 দিনের মতো থাকতে হবে। তো যথারীতি প্রস্তুতি নিয়ে আমার আব্বা চলে যায়। কিন্তু এরই মাঝে একটা বিষয় বলে রাখি, আমার বাবা গত বছর ধরেই না আমার ছোটো ভাইকে নিয়ে প্রতিটা যাত্রার অনুষ্ঠানে যাইতো। আমার আব্বা ওই সময় আমার ছোটো ভাইকে নিয়ে যাইতো এবং ছোটো ভাইকে নিয়ে আমার আব্বা থাকতো। বিভিন্ন জায়গায় যখন যাইতো, ছোটো ভাই আমার আব্বুর সাথে যাইতো এবং তারা দুজনেই মিলে যাত্রার পাঠ করতো। মানে তারা দুজনেই করতো। বাট আমার এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না, আমি সব পারতাম না। আমার আব্বা যদিও আমাকে নিয়েও চেষ্টা করে, বাট আমার দ্বারা এগুলো হয় না, আমি অভিনয় করতে পারি না। এবার ছোটো ভাই আর বাবা চলে গেল রাজশাহীতে চলে যাওয়ার পরে বাবা 8 থেকে 9 দিন পর্যন্ত রাজশাহীতে ছিল। ওখানে ওই মেলার মধ্যে অনুষ্ঠান হয়, ওই মেলাতে ছিল। এবং 9 দিন পরে আমার আব্বা বাড়িতে ফিরে আসছে। এবং বাড়িতে ফিরে আসার পরে আমার ভাই, আমি জানি না, আমার ছোটো ভাই আমারে কিছু বলে নাই। আব্বু বাড়িতে ফিরে আসার ঠিক 2 দিন পরে আমি খেয়াল করে দেখি যে আমার আব্বু আমার মাঝে তুমুল পরিমাণের ঝগড়া শুরু হয়ে গেছে। যে পরিবারে ছিল সুখ, শান্তি, আদর আর ভালোবাসা, ছিল না কোনো হিংসা বিদ্বেষ, একজন নাট্য পরিবার আমাদের পরিবারটা, এরকম একটা পরিবারে হঠাৎ করে কেন বাবা মায়ের সাথে এরকম মোরগ যুদ্ধ লেগে গেল। মা কোনোভাবেই বাবাকে সহ্য করতে পারতেছে না। প্রতিনিয়ত আমার আব্বার সাথে আমা ঝগড়া করে এবং ঝগড়া করে দেখে ছোটো ভাই আর আমি কিন্তু একসাথেই ঘুমাইতাম। আমার ছোটো ভাই আবার পড়াশোনা করেনি, আব্বুর সাথে ওই যাত্রার পার্টি করে। আমি আমার ছোটো ভাইরে বললাম, কিরে তুই ওই রাজশাহী থেকে আসার পরে আমার আব্বা আম্মা দুজনে এরকম ঝগড়া করে, ঘটনা কি? তুই মনে হয় আম্মুর কানে কোনো কান পরা দিছিস না, আম্মুরে কিছু বলছিস? আমার ছোটো ভাই বলে, আম্মু যে ঝগড়া করে তা ঠিক আছে ভাইয়া,
আমার আব্বু না ভালো মানুষ না, এরকম করেই বলতেছে। আমি তখন বললাম ভালো মানুষ না মানে কি? বলে তুমি যদি কারো কাছে না বলো আমি বলতে পারি। আমি বললাম আরে আমি কারো কাছে বলবো কেন? পরিবারের তুই ছোট ছেলে, আমি বড় ছেলে, তুই যদি কথা গোপনে রাখতে পারিস তা আমি পারবো না কেন? আমার কাছে বল দেখিনি কী হয়েছে। পরে আমারে বলতেছে যে ভাইয়া বাবা না এরকম এরকম, আমরা রাজশাহীতে গিয়েছিলাম যাত্রার পাঠ করার জন্য। আমার আব্বা আগেও বিভিন্ন অনুষ্ঠানে একটা মহিলার সাথে দেখতাম আমার বাবার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, এবং ওই দিন যাত্রার পাঠে আমরা 9 দিন অনুষ্ঠানে ছিলাম। বাবার টোটালি 9 দিন রাতের বেলায় ওই মহিলার সাথে ঘুমাইছে। এটা আমার ছোটো ভাই আমারে বলতেছে। আমি বললাম কী বললি? 9 দিন অনুষ্ঠানের মধ্যে 9 দিন আমার আব্বু ওই মহিলার সাথে ঘুমাইছে? বলে হ্যাঁ, আব্বু 9 দিন যাত্রার পাঠ করে ওখানে এবং 9 দিন ওই মহিলার সাথে রাতের বেলা ঘুমায়। তো আমি যদি জিজ্ঞেস করতাম যে আব্বু তুমি ওই মহিলার সাথে ঘুমাও কেন? আব্বু আমাকে বলে এটা তো সৎমা, আমি ওকে বিয়ে করছি। মানে এটা শোনার পর আমার কাছে খুব খারাপ লাগলো যে আমার আব্বা বিয়ে করছে, আমরা জানি না। তো আমি বললাম যে তুই যে এই কথাগুলো আব্বার কাছে বলে দিলে, আব্বা কি এখন আর তোরে যাত্রার পার্টি নিয়ে যাবে? আব্বা তো তোকে আর নিবে না। আমি বলি যে না, আমি মাকে ডিরেক্টলি, মানে ও বলে যে আমি মাকে ডিরেক্টলি বলি নাই, আমি মাকে ইনডিরেক্টলি বুঝাইছি। এবং ওই মহিলার কিছু জিনিসপত্র আমার বাবার ব্যাগে ছিল, ওই জিনিসগুলো আমি আম্মাকে বলছি যে এগুলো ধরে যাতে আম্মু আব্বুকে ধরে আমার কথা যাতে না বলে। মা বলে আচ্ছা, মা বলছে আচ্ছা ঠিক আছে। এরপরে আমার মা তার মতো করে আব্বাকে ধরছে, আমার কোনো কিছু জানায় নেই। তা আমি বলি তুই যে ঝামেলাটা লাগাই দিলি, তাহলে এখন এটার সমাধা কী? ও আমাকে বলে দেখো ঝামেলার কিছুই না, 2 দিন আগে কিংবা 2 দিন পরে আমার আব্বা কিন্তু আমার আম্মাকে ছেড়ে দেবে। মানে তুমি জানো না আমার আব্বা কিন্তু অনেক প্রতারক, এটা আমার ছোটো ভাই আমাকে বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাদ দে এইসব নিয়ে আর কথা বলিস না। এরকম ঝগড়াঝাটি কাটতে কাটতে প্রায় 2 মাসের মতো কেটে যায়। 2 মাস কেটে যাওয়ার পরে এবার যাত্রার প্রায় শেষের দিকে, মানে শীতকালে চলে যাচ্ছে, গরমে চলে আসতেছে, অনুষ্ঠান আর হবে না খুব বেশি একটা। তো ওই সময় আমার আব্বা করলো কি, চিটংয়ে আরেকটা যাত্রার অনুষ্ঠানে গেল, মানে মেলা হবে ওখানে, একটা মেলাত গেল। এবং যাওয়ার সময় আমার ছোটো বাইরের সাজায় গোছে খুব সুন্দর করে ওই মেলাতে গেল, ওই মেলা অনুষ্ঠান করবে বলে। তো মেলা অনুষ্ঠানের জন্য বের হয়েছে। আমার আম্মা কিন্তু আব্বুর সাথে কথা বলে না, মানে টোটালি কোনো কথা বলে না। আমার আব্বুর কাছে কিন্তু মানে ওরকম আম্মুর সাথে কোনো কথাবার্তা না বলে আব্বু তখন আমার ছোটো ভাইকে নিয়ে মেলাতে গেল, চট্টগ্রামের অনুষ্ঠানে গেল। এবং অনুষ্ঠান আমার ছোটো ভাই বললো 5 দিন হবে, আমার আব্বুও বললো 5 দিন, কিন্তু 5 দিনের জায়গায় 7 দিন পেরিয়ে গেল। আমার আব্বা ওই অনুষ্ঠান থেকে আর আসলো না, মানে ওই জায়গা থেকে আসলো না। এবং না আসার পরে মানে আমরা তখন খুব টেনশনে পড়ে গেলাম, কিরে 7 দিন কেটে গেল আমার আব্বা আসলো না কেন? এবং 7 দিন পরে আম্মু তখন আমার বলতেছে যে জহির, তোর আব্বা তো এখনও আসতেছে না বা এখনও আসলো না, আমার তো অনেক ভয় লাগতেছে, কোনো বিপদ হলো না তো? আমি বললাম মা বিপদ হবে কি, আব্বা তো যাত্রার অনুষ্ঠানে গেছে, আর বরাবরের মতো তো আব্বু সবসময় যায়, এখানে তো আপদ বিপদের কিছু নাই। আমার আম্মা বলে যে না, এরপরেও মানে আমার সাথে ঝগড়াঝাটি করে গেল, এই থেকে এই পর্যন্ত কোনো খোঁজখবর নাই, তুই কি একটু খোঁজখবর নিবি? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার আমার আব্বুর সাথে যারা যাত্রার অনুষ্ঠানে গেছে, আরও অনেক লোকই তো গেছে আমাদের এলাকার বলতে আমাদের পার্শ্ববর্তী এলাকার। তো ওনাদের কাছে গিয়ে আমি তখন খোঁজ লইলাম আমার বাবা এবং আমার ছোটো ভাইয়ের। তারা বললো অনুষ্ঠান ওখানে নাকি 5 দিন হওয়ার কথা ছিল, 3 দিন হয়ে নাকি অনুষ্ঠান শেষ। তারা নাকি বাড়িতে চলে আসছে আজকে 7 দিন হয়ে গেছে। আমি বললাম আপনারা বাড়িতে আসছেন 4 দিন হয়ে গেল, তাহলে আমার আব্বার আমার ছোটো ভাই কোথায়? তারা তো আসে নাই, তারা চিটংয়ে থেকে গেছে। আমি বললাম চিটংয়ে কোথায় থেকে গেছে? বলে তারা ওখান থেকে কোনো একটা অনুষ্ঠানে যাবে বলছে, তো এখান থেকে আর ফিরে আসে নাই। আমি বললাম এটা আপনি কি বলেন, ওখান থেকে অন্য কোনো একটা অনুষ্ঠানে যাবে আর সেখান থেকে এ পর্যন্ত ফিরে আসে নাই? বলে না, এ পর্যন্ত ফিরে আসে নাই, আমি তো আর জানি না। এটা শোনার পর আমি খুব অবাক হয়ে গেলাম, যেটা কেমন কথা। আমি দৌড়ে এসে বাড়িতে মাকে তখন জানালাম যে মা এই ঘটনা, আমি অমুকের বাড়িতে গেছিলাম, উনি আমারে বললো আব্বা আর ছোটো ভাই নাকি যাত্রার অনুষ্ঠান অনেক আগেই শেষ করে ফেলছে, এবং ওখান থেকে আব্বু আর ছোটো ভাই নাকি অন্য কোনো একটা অনুষ্ঠানে গেছে। আমি বললাম, আমার আম্মা বলো কোথায় গেছে? বলে নাই। আমি বললাম যে না, কাকা না বলতে পারে না যে এরপরে কোন অনুষ্ঠানে আমার আব্বা আর ছোটো ভাই গেছে। আমার আম্মু তখন হু মু করে কান্না করতে শুরু করছে যে আয় হায়, মনে হয় কোনো একটা বিপদ হয়েছে, এরা মনে হয় মরে গেছে, এইটা ওইটা। মা কান্নাকাটি করতেছে। আমি বললাম তুমি কান্নাকাটি করতেছো কেন? এখানে তো কান্নাকাটি করার কিছু নাই, আব্বা ভাইয়া গেছে, ওরা চলে আসবে, মা তুমি কান্নাকাটি করো না। এবার আমরা আস্তে আস্তে করে যাত্রার অনুষ্ঠান যারা করতো আমার আব্বুর সাথে সব প্রত্যেকের বাড়ি যাই, প্রত্যেকে একটা কথাই বলে, এরকম এরকম করে বলে। এখানে একটা লোক আছে, ওনার নাম হচ্ছে হামিদ কাকা, উনি আমার আম্মুকে একটা কথা বলে। উনি বলে দেখেন, আমি আপনার স্বামীর সাথে ওই মেলাতে যাওয়ার পরে কথা বলছি, এবং কথা বলার পরে তার মাথায় আমি অনেক দুশ্চিন্তা দেখছি, অনেক টেনশন দেখছি। তো টেনশনে করার সাথে আমি যাকে জিজ্ঞেস করছি যে কী ব্যাপার ভাই, আপনি তো টেনশন করেন কেন, কী হয়েছে? তো উনি বললো আমার পারিবারিকভাবে অনেক সমস্যা, আমি মনে হয় আমার সন্তানটাকে নিয়ে চট্টগ্রামে কোথাও থেকে যাব, আমি আর হয়তো ফিরে যাব না, মানে পাবনায় আর ফিরে যাব না। তো আমার আব্বার অরিজিনাল বাড়িও কিন্তু চিটংয়ে ছিল, কিন্তু চিটং কোথায় ওইটা আমার আম্মা সঠিক জানে না। তো এরপরে বললো যে আমার এটা যখন বললো, বলার পরে আমার আম্মা তখন করলো কি, আমার ওই কাবিনের ব্যাপার তখন কিন্তু তোলে নাই। চিন্তা করেন,
আমাদের এত বয়স হয়ে গেছে, এর উপর আম্মা কাবিনের কাগজ টাগজ উঠায় নেয়। পরে আম্মা ওই কাবিনের ব্যাপার দেখলো যে আমার আব্বুর বাড়ির চিটংয়ের ঠিকানা দেওয়া আছে। এবার আমার আম্মা আর আমি ওই ঠিকানা অনুযায়ী 15 দিন পরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং চট্টগ্রামে ওই ঠিকানা ওই ঠিকানা অনুসারে গিয়ে দেখলাম যে ওখানে আমার আব্বার কোনো বাড়িঘর নাই এবং ওখানকার লোকজন কেউই আমার আব্বাকে চিনেও না। মানে আমার আব্বা যে ঠিকানাটা দিয়েছিল ওই ঠিকানাটা ছিল সম্পূর্ণ ভুয়া। এখন যেরকম কাবিন করতে আপনার আইডি কার্ড লাগে, ভেরিফাই করে, এরকম অনেক ঝামেলা হয়, কিন্তু আগে এরকম ঝামেলা ছিল না। মানে শুধুমাত্র ঠিকানার কথা বলেই ঠিকানা লিখে ফেলা হতো। আমার আব্বা যে ঠিকানা বলছে ওই ঠিকানায় লেখা হলো, বাট ঠিকানাটা যে দেখা গেল যে ঠিকানাটা পরিপূর্ণভাবে ভুয়া, মানে এটা ভুল ঠিকানা, এই ঠিকানায় আমার আব্বু থাকে না। আমার আম্মু তখন চিটংয়ে কান্নাকাটি করতেছে। আমি বললাম, আম্মা কান্নাকাটি করতে কোনো লাভ নাই, এখানে কান্নাকাটি করলে কী হবে, এখানে তো আমাদেরকে কেউই চিনে না, তুমি চলো আমরা পাবনায় ফিরে যাই। আমার আম্মা আসতে রাজি হয় না। আম্মা চট্টগ্রামে আব্বাকে খুঁজবে, আমার ছোটো ভাইকে খুঁজবে। আব্বা যেমন তেমন ছোটো ভাইয়ের জন্য আম্মা অনেক কান্না করতেছে যে ছোটো ভাইটার আম্মা খুঁজবে। পরে ওখান থেকে আম্মাকে বুঝিয়ে শুনিয়ে প্রায় 13 দিন পরে আমি চিটং থেকে পুনরায় আবারও পাবনায় ফিরে আসি। এবং পাবনা আসার পর আমি আম্মুরে বলি যে আম্মু তুমি মন খারাপ করো না, দেখবে ইনশাল্লাহ আব্বু ফিরে আসবে। এমন করতে করতে আমার আব্বু আর ফিরে আসলো না। আমি এসএসসি পরীক্ষা দিলাম এবং এই যে আম্মুর টেনশন, ছোটো ভাইয়ের টেনশন, বাবার টেনশন, এই নিয়ে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি নাই। যার জন্য আমার এসএসসি রেজাল্ট আমি পাস করছি, কিন্তু যেই পাস আমি করছি এই পাশের কোনো ভ্যালু নাই। মানে আমি ভালো রেজাল্টে পাস করতে পারি নাই, খুব বাজে খারাপ একটা রেজাল্ট করছি। এবং এই রেজাল্ট হওয়াতে আমার আম্মা অনেক মন খারাপ করে এবং আমি আর কলেজে ভর্তি হলাম না। একে তো পারিবারিকভাবে অনেক অভাব, আব্বা উদা হয়ে গেল, আব্বুকে পাওয়া যাচ্ছে না, ছোটো ভাইকে পাওয়া যাচ্ছে না, আম্মু মানুষের বাড়িতে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় কাজ করে, তো ওভাবে চলতে পারে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা তখন করলো কি, আমার আম্মা কিন্তু আপনার ওই যে আমাদের এলাকায় শফি চেয়ারম্যান বলে একজন চেয়ারম্যান আছে, আব্বা নিরুদ্দেশ হয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে আমার আম্মা ওই শফি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে কাজ করতো, মানে টুকি রেখে কাজ করতো। দেখা গেল এসএসসি পরীক্ষার পরে একদিন শফি চেয়ারম্যানের বাড়িতে গাছ কাটবে, মানে পুকুর পাড়ে কোন গাছ পড়ছে তুফানে, ওই তুফানে গাছ পড়ার কারণে গাছ কাটবে। আমার আম্মা এর আগের দিন রাতের বেলায় বাড়িতে আসছে, এসে আমার বলতেছে, জহির আগামী দিন আম্মুর সাথে একটু যাইস তো। তাই আমি বললাম যে আগামী দিন তোমার সাথে কই যাবো, বলে যাইস। তো পরের দিন আমি আম্মুর সাথে গেলাম চেয়ারম্যানের বাড়িতে। যাওয়ার পরে চেয়ারম্যান আমার ওই পুকুর পাড়ে নিল, নিয়ে ওখানে দেখলাম আরও কয়েকজন লোক আছে, ওরা গাছ কাটার জন্য। পরে আমার আম্মা আমারে বললো যে তুই ওদের সাথে থাইকা গাছটা কাট এবং ওরা তোরা আজকে কিছু টাকা দিবে। এভাবে ঘরে বসে থাকলে তো হবে না, সংসার তো আর মা চালাইতে পারতেছি না, কখন অসুস্থ হয়ে যায় আমি পড়ে যাই, তাহলে সংসারে খাবো কি, আমরা বাঁচবো কেমন করে। তো আমিও কিন্তু মনে মনে একটা কাজ খুঁজতেছিলাম, যদি কোনো একটা কাজ পাই তাহলে আমি কাজ করব, মানে কাজের জন্য আমি আগ্রহী ছিলাম। দেন আমার আম্মা তখন আমাকে ওখানে গিয়ে লাগাই দিল পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে আমি তখন সবার সাথে গাছ কাটতেছি এবং এরকম করতে করতে ওই শফি চেয়ারম্যান পুকুর পাড়ে দাঁড়ায় ছিল। তো আমার গায়ে কিন্তু মোটামুটি অনেক শক্তি ছিল, মানে আমি মোটামুটি শক্তি দেখতে মানে শুনতে ভালো ছিলাম। এরপরে আমি গাছটা কাটলাম এবং প্রায় 2টার দিকে গাছ কাটা হইলো। গাছ কাটা হওয়ার পরে এখান থেকে আমি চলে গেছি, ওরা আর আমার কাজে নেয়নি। আমি ওদেরকে বলছি যে আপনারা যদি আরও কোথাও গাছ কাটেন আমার সাথে করে নিয়ে যান। ওরা বলে না, আমাদের লোক আছে, আমরা বাইরের লোক নিব না। এই বলে আমি তখন বাড়িতে চলে গেছি। বিকালবেলা বাড়িতে গিয়া গোসল করে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুরে ফিরে রাত্রেবেলা আমার আম্মা তখন শফি চেয়ারম্যানের বাড়ি থেকে কাজ সম্পূর্ণ করে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আম্মা আমারে বলতেছে, বাবার একটা সুখের সংবাদ আছে। আমি বললাম, সুখের সংবাদ? আমাদের জীবনে আবার সুখের সংবাদ কি? আমরা তো সবসময় দুঃখ দিয়ে পার হয়েছি, সুখ বলতে তো কোনো খবর আমাদের মাঝে নাই। আমার আম্মা বলে, না, একটা ভালো খবর আছে, ওই শফি চেয়ারম্যান বলছে তোরে কালকে থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম, কালকে থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য কোথায়? আমার আম্মা বলে, শফি চেয়ারম্যানের বাড়িতে তুই কাজ করবি। আমি বলি, শফি চেয়ারম্যানের বাড়িতে তো কোনো হাঁস নাই, মুরগি নাই, কোনো গরুর ফার্ম নাই, কোনো কিছুই নেই, আমি কোথায় কাজ করব? আমার আম্মা বলে, আছে অনেক কাজে আছে, শফি চেয়ারম্যানের বাড়িতে সবসময় কাজ থাকে, তোরে যেই কাজ দেয় তুই সেই কাজ করবি, সমস্যা কি, তুই আম্মুর সাথে চল। এই বলে আমি তখন পরের দিন আমার আম্মুর সাথে শফি চেয়ারম্যানের বাড়িতে গেলাম। এবং শফি চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পরে শফি চেয়ারম্যান তখন আমার বলল যে, দেখো আমার বাড়িতে তেমন কোনো কাজ নাই এবং চারপাশে যে অনেক সময় দেখো না বাড়িটা অনেক বড় ছিল আর কি, তো বলে অনেক সময় অনেক পাশে ঘাস উঠে থাকে, গেটের মধ্যে ময়লা থাকে, তুমি আমার বাইরের মানে ভিতরের কাজগুলো তো তোমার আম্মা করেই এবং বাইরের যে কাজগুলো আছে বাড়ির বাইরের কাজগুলো তুমি করবা। যেমন আমার যে উঠান আছে, উঠান পরিষ্কার করা, বাড়ির চারপাশে হচ্ছে অনেক ধরনের ঘাস উঠে থাকে, এগুলো পরিষ্কার করা এবং গেট পরিষ্কার করা, মানে এই ধরনের বাইরের যে কাজগুলো আছে ওই কাজগুলো তখন শফি চেয়ারম্যান আমাকে দিয়ে করায়। তা আমি তখন বাইরের কাজগুলো শফি চেয়ারম্যানে যেমনি যেমনি বলে এমনি এমনি কাজ করি। এভাবে প্রায় দীর্ঘ আরও 1.5 বছর মতো আমি শফি চেয়ারম্যানের বাড়িতে কাজ করি এবং 1.5 বছর পরে শফি চেয়ারম্যান আমাকে অত্যাধিক ভালো জানে
এবং এরই মাঝে শফিক চেয়ারম্যানের নির্বাচন হয়। আমি নির্বাচন ওনার সাথে থাকি, বিভিন্ন জায়গায় যাই এবং ওনাকে অনেক সাহায্য সহযোগিতা করে। আমাকে দেখে অনেকেই শফিক চেয়ারম্যানকে ভোট দেয়। এই জন্য শফিক চেয়ারম্যানের যে আমি শুধু একজন কাজের ছেলে তা না, আমি শফিক চেয়ারম্যানের ডান হাত বলাও চলে। মানে সবাই বলে আমি চেয়ারম্যানের ডান হাত। এই সময় মোটামুটি 19-20 অনেক রকম পয়সাও আমার কাছে আসতো। এবং এরপর আমি মায়েরে বললাম যে মা, আমি তো শফিক চেয়ারম্যানের বাড়িতে কাজ করতেছি এবং শফিক চেয়ারম্যানের সব কিছু দেখাশোনা করে। মা তখন অনেক অসুস্থ হয়ে গেছে। আর এই যে এত ঘটনা ঘটে গেল, আমার বাবা আর ছোটো ভাইয়ের কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না। আদৌ আমি জানি না আমার বাবা আর ছোটো ভাই বেঁচে আছে কিনা, তারা কোথায় গেছে, কেন তারা ফিরে আসলো না, তারা আজও কি পৃথিবীর মাটিতে বেঁচে আছে? আমি বিশ্বাস করি না বা আমি জানিও না, আল্লাহ তাআলাই ভালো জানে। তো একটা পর্যায়ে আমার আম্মা তখন বলল কি যে, আমার আম্মারে তখন বললাম যে তুমি আর এখানে কাজ করার দরকার নাই, তুমি চলে যাও, আমি এই কাজ করব। আমার আম্মা অসুস্থ হয়ে যায়, কাশি দিতে দিতে রক্ত বের হয়ে যায়, ডাক্তার বলে কাজ না করার জন্য। পরে আমার আম্মার আমি পার্মানেন্টলি বাড়িতে পাঠিয়ে দিলাম এবং বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি তখন শফিক চেয়ারম্যানের বাড়িতে কাজ করতেছি। এবং শফিক চেয়ারম্যানের বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠানো, টাকা আনা, এটা ওইটা থেকে মোটামুটি যা কিছু লাগে সব কিছু আমি করি। এবং শফিক চেয়ারম্যান আমাকে অনেকটা ভালো জানে। এমন করতে করতে হঠাৎ করে শফিক চেয়ারম্যান আমারে বললো যে, জহির, এই তুমি আমার সাথে বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন অনুষ্ঠানে যাও, অনেকেই বলে আমি কাজের লোক নিয়ে ঘুরি, এটা তো খারাপ দেখা যায়, একটা দেখে শুনে আর একটা ভালো কাজের ছেলে আনো আর তুমি আমার সাথে সবসময় থাকবা। পরে আমি বললাম যে কাজের ছেলে আমি কোথায় পাবো? বলে খুঁজো, দেখো একটা ভালো কাজের ছেলে আইনে এখানে লাগাই দাও আর তুমি অলওয়েজ আমার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাবা, মানে তুমি আমার ডান হাত হিসেবে থাকবা। পরে আমি এটা কাজের ছেলে খুঁজে বের করে আমাদের এলাকারই, ছেলেটাও ভালো ছিল, ও বিয়ে করছে, সংসার আছে। ওই ছেলেটার আমি তখন আমি যে কাজগুলো করতাম মানে শফিক চেয়ারম্যানের বাড়িতে, ওই কাজগুলো আমি তখন ওই ছেলেটাকে দিয়ে দিই। ওই ছেলে তখন শফিক চেয়ারম্যানের বাড়িতে এই ধরনের কাজগুলো করে, বিভিন্ন ধরনের কাজ থাকে, এই ধরনের কাজগুলো করে। এবং আমি তখন শফিক চেয়ারম্যানের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাই, এখানে যাই, ওইখানে যাই। এবং শফিক চেয়ারম্যানের এক কথায় বলতে গেলে তার বিভিন্ন জায়গা থেকে টাকা উঠানো থেকে শুরু করে তার চেয়ারম্যানের সমস্ত কিছু আমি দেখাশোনা করে, আমি চালাই। এইভাবে দিনের রাতগুলো পাস হতে হতে এক পর্যায়ে একদিন হলো কি, শফিক চেয়ারম্যান কিন্তু বিয়ে করছে 4টা, মানে ওনার টোটাল 4 বউ আছে। উনি মনে হয় আমাদের বিভাগের মানে ঢাকা বিভাগের একমাত্র চেয়ারম্যান যার কিনা 4 বউ। তো ওনার 4টা বউ আছে এবং 4টা বউয়ে মাশাআল্লাহ অনেকটা রূপসী গুণবতী। এমন করতে করতে একদিন হলো কি, উনি আমারে বলে যে, জহির, আমার ছোট বউ রেখা আক্তারের শরীরটা খারাপ, আমার একটা মিটিং আছে, আমি মিটিং আজকে একাই যাব, এই তুমি আমার ছোট বউটার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। তো ওনার ছোটো বোন নাম হচ্ছে রেখা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে উনি চলে গেল। তো আমি কিন্তু আসলে চেয়ারম্যানের বউদেরকে ওভাবে দেখি নাই, যদিও দীর্ঘ অনেকগুলো বছর আমি চেয়ারম্যানের সাথে কাজ করি, চেয়ারম্যানের সাথে আসি, কিন্তু তাদের ওই পরিবারের মানে তাদের বাড়ির মধ্যে খুব বেশি একটা ঢোকা হয় না। মানে বাড়ির মধ্যে ঢোকা হয় না বলতে মানে ঘরের মধ্যে ঢুকি না, বাইরে থাকি, বাইরে কাজ করে, আবার বাইরে থাকার জায়গা আছে এবং কাজের যে মহিলারা আছে ইনারাই আমাদেরকে খাবার দাবার দেওয়া যেত আর কি। আমি যত বছর কাজ করুন, আর 4 বউ আছে, ওই 4 বউকেও দেখে নেয়, অনেক বড় বড় ছেলে মেয়ে আছে, ছেলেগুলোরও যদি দেখছি, বাট মেয়েগুলোকে দেখে নেয়। চেয়ারম্যান তার মেয়েদেরকে দিনী লাইনে পড়াশোনা করায়, মানে ইসলামিক লাইনে পড়াশোনা করায়। এরপরে উনি আমার বললো যে আমার ছোটো বউটারে নিয়ে ডাক্তারের কাছে যাবা। তো তখন কী করলাম, তার ছোটো বউরে নিয়ে আমি ডাক্তারের কাছে রওনা দিলাম। তো উনি বোরকা পরে বের হয়েছে, বোরকা পরে বের হওয়ার পরে ডাক্তারের চেম্বারে গেছি, ডাক্তার দেখলাম। ডাক্তার দিকে বেরিয়ে আসার পরে ওনার তখন বোরকার মুখোশটা খুললো, মানে বোরকার মুখোশটা খুললো। পরে আমি দেখে ভাই অবাক হয়ে গেলাম, একদম পরীর মতো এক চেহারা। আমি চিন্তা করি শালা চেয়ারম্যানে এই বউ পাইলো, এইটা এই অবস্থা, বাকিগুলোর জানি কী অবস্থা। পরে আমারে বলে যে ভাই দুপুর হয়ে গেছে, আমার বলে ভাই আপনি খাওয়া দাওয়া করবেন? চেয়ারম্যানের বউই বলতেছে। আমি বললাম খিদা তো লাগছে ভাবি। ম্যাডাম, প্রথমে বলছে ম্যাডাম, বলেন আমার ম্যাডাম বললেন না, আমার ভাবি বলেন। তো আমি বললাম ভাবি খিদা তো লাগছে, তো খাইলে তো ভালোই হয়। পরে বলে ঠিক আছে চলেন তাহলে রেস্টুরেন্টে চলেন। এরপরে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল এবং রেস্টুরেন্টে ওনার সাথে খাওয়া দাওয়া করতেছি। ওই মুহূর্তে চেয়ারম্যান আমার ফোন দিছে বলতেছে জহির কই আসো? আমি বললাম যে আমরা তো এখনও হসপিটালে। উনি কিন্তু আমার বলছে যে আমরা যে রেস্টুরেন্টে খাবার খাচ্ছি এটা কিন্তু আপনি বললেন না, আপনার মানে চেয়ারম্যানকে বললেন না। আমি আচ্ছা ঠিক আছে। পরে আমি চেয়ারম্যানকে বলি নাই, আমি বললাম যে আমরা তো মানে হসপিটালে আছি। বলো হসপিটালে কাজ শেষ হলে ডিরেক্টলি বাড়িতে চলে আয়। তো এই কথা বলার পরে আমি আবারও মানে ওনার খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিছি। পরে অর্ধেক পথ আসছি, পরে তিনি আমার বলতেছে যে জহির ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? আমার এটা বলে। আমি বললাম ভাবি আমি তো ফোন নাম্বার আপনাদের পরিবারের চেয়ারম্যান ছাড়া কাউকে দেই না। তো বলে না আপনি যদি দেন আমার খুব উপকার হবে, বাট আপনি চেয়ারম্যানকে কোনো কিছু বলবেন না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যানকে বলবো না। পরে আমি নাম্বারটা ওনাকে দিলাম এবং নাম্বারটা দেওয়ার পরে ওই দিনে রাত প্রায় আনুমানিক 1টার দিকে উনি আমাকে ফোন দেয়। আমি ঘুমিয়ে আসছি, ওনার ফোন পাওয়ার পরে আমার ঘুম ভাঙছে, আমি ফোন কানে দিলাম। উনি আমাকে বলতেছে জহির ভাই আমি চেয়ারম্যানের ছোটো বউ রেখা বলতেছি। আমি বললাম হ্যাঁ ভাবি বলেন। পরে বলে খাওয়া দাওয়া করছেন? আমি বলি হ্যাঁ করছি। বলে কী করেন?
আমি তো শুয়ে আছি, আমি তো তখনও চেয়ারম্যানের বাড়ির সামনে ওই যে কাজের লোকটা আছে ওর সাথে একই ঘরে ঘুমাইতাম। পরে আমার বলে একটু বাগান বাড়ির দিকে আসবেন, এমনি বলতেছে। আমি বললাম কী বলেন আপনি, এত রাতের বেলায় বাগান বাড়িতে যাবো কেন? বলে যদি আসেন একটু ভাল লাগবে, আসবেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছি। পরে আমি না বুঝতেছিলাম না যে এত রাতের বেলায় চেয়ারম্যানের বউ আমাকে বাগান বাড়িতে ডাকতেছে কেন, মানে ওনার কোনো কুমতলব আছে কিনা এটা মনের মধ্যে জাগতেছে। এরপরও যেহেতু ডাকলো আমি তখন বললাম যে ঠিক আছে যাই। পরে তার ডাকে সাড়া দিয়ে আমি তখন ওই চেয়ারম্যানের আপনার বাগান বাড়ির ওইদিকে গেলাম। একেবারে নিস্তব্ধ রজনী, জোনাকি পোকাগুলো মনে আমাদেরকে পাহারা দিচ্ছে, আকাশে ইয়া বড় একটা চাঁদ, এবং সব কিছু মিলিয়ে পরিবেশটা একেবারে নিশ্চুপ এবং চমৎকার একটা পরিবেশ। হিমেল বাতাস বইতেছে। আমি গিয়ে দেখি ভাবি একটা আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং ওনার চুলগুলো খোলা, গায়ে একটা 3 পিস পরা, মানে এত যে সুন্দর লাগতেছে বলার মতো না। মানে এরকম পরিবেশে বা এরকমভাবে আমি কোনোদিন কোনো মেয়েকে দেখি না দাঁড়িয়ে থাকতে। চেয়ারম্যানের বউকে আসলে চেয়ারম্যানের বউ চলা হয় না, মানে একটা মেয়ে বলা যায়। উনি দেখতে শুনতে ঠিক একটা মেয়ের মতোই হবে, কম বয়সী একটা মেয়ে। পরে ওইখানে যাওয়ার পরে আমি তো ওনার দিকে তাকায় খুব অবাক হয়ে যাই যে আমি বললাম ভাবি এত রাতের বেলা আপনি আমাকে এখানে ফোন দিয়ে আনলেন, চেয়ারম্যান যদি দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার বলে আপনার কি মনে হয় এই বুইরা রাতের বেলায় ঘুম থেকে উঠবে? আমি বললাম না না না, উনি উঠতেও পারে। বলে না, আমি এই বুইরার সাথে আজকে বহু বছর সংসার করে আমি জানি। আজকে ও আবার ওর বড় বউয়ের কাছে গেছে, বড় বউয়ের কাছে গেলে যদি কেয়ামতো হয়ে যায় ও কখনো ঘর থেকে বের হয় না। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, তো ভাবি আমার এত রাতের বেলা এখানে কেন ডেকে আনছেন? বলে ভাই ডেকে এসে অন্যায় করছি, যদি অন্যায় করি তাহলে চলে যান। আমি বললাম না না না, অন্যায় করেন নাই, আমি তো আপনাদেরই কাজ করি, কিন্তু মানে কেন ডাকলেন? পরে বলে বসেন, আপনার সাথে কথা আছে। এই বলে বাগান বাড়ির ওখানে একটা পুকুর আছে, পুকুরে একটা গাঁটকুল আছে এবং গাঁটটা মানে সেমি পাকা। তো ওই ঘাটের মধ্যে আমাকে নিয়ে বসলো। ভাই এত সুন্দর লাগতেছে, আকাশের চাঁদটা পুকুরে পানির মধ্যে পড়তেছে এবং পুকুরে পানিগুলো আদো আলোতে মনে হয় যেন খেলা করতেছে। সব কিছু মিলিয়ে এরকম পরিবেশ আসলে খুব বিরল, পাওয়াই যায় না। এবং এরকম করতে করতে পরে দেখুন খুব আনমনা হয়ে বসে আছে, কোনো কথা বলে না। আমি বললাম ভাবি আপনার কি মন খারাপ? পরে বলে ভাই মন তো খারাপ হবেই, আপনি জানেন না। আমি বললাম না না আসলে আমি তো কিছু জানি না, কী হয়েছে? বলে আমার জীবনে অনেক কষ্ট, কাউকে বলার মতো না মানুষ নাই এই দুনিয়াতে, কাউকে বলবো, কাউকে বিশ্বাস করে মনের দুঃখগুলো বলবো, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আপনাকে আমার ভালো মানুষ মনে হলো, আপনি গরিবের ছেলে, আমার দুঃখ বুঝবেন, এই জন্য গভীর রাতে আপনাকে আমি ডেকে নিয়ে আসছি। আমার আচ্ছা ভাবি ঠিক আছে, আমারে বলেন কী হয়েছে, আমি শুনবো। বলে জহির ভাই আমার বাবা মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম, দেখতে শুনতে খুব সুন্দরী ছিলাম। আমার বাবা চাইলে আমাকে একজন গরিব কৃষক অথবা একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের কাছে আমাকে বিয়ে দিতে পারতো, কিন্তু আমার পরিবার আমাকে ওখানে বিয়ে না দিয়ে আমার বাবা টাকা পয়সার লোভে পড়ে এই বুড়া চেয়ারম্যানের কাছে আমাকে বিয়ে দেয় এবং ওই বুড়া চেয়ারম্যান আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বললাম ভাবি এটা আপনি কী বলেন? চেয়ারম্যান তার 4 বউর মাঝে সবচেয়ে বেশি তো আপনাকেই ভালোবাসে, সবসময় বাজার ঘাটে গেলে আপনার জন্য বাজার সাজার নিয়ে আসে এবং আপনার জন্য এটা ওইটা কিনে, বাকি 3টার জন্য তো ওভাবে কিনে না। পরে আমাকে বলে ভাই এই বুইরা বেটার জিনিসপত্র দিয়ে আমি কি করব বলেন? আমার বাবা কি আমারে খাওয়াইতে পারে নাই? মধ্যবিত্ত পরিবার হইলেও না আমার বাবা আমাকে ভালোই খাওয়াইছে, ভালোই পড়াইছে। এই বুইরার কাছে আমাকে কেন বিয়ে দিছে? এই বুইরার কাছে বিয়ে দিছে কি আমি শুধু খেয়ে পড়ে থাকলে হবে? যার 1 বউ রাখার ক্ষমতা নাই সে 4 বউ নিয়ে শুয়ে আছে। আপনি বুঝতেছেন? আমি বিয়ের পরে কোনোদিনও ওর কাছে কোনো রকমের শান্তি পাই না। ও আমাকে সারাটা জীবন শুধু আমার জীবনটাকে তছনছ করে গেছে। যে রাত আমার কাছে থাকবে সে রাত একদম সারাটা রাত সে আমাকে দিয়ে শরীর ম্যাসাজ করাবে। একটা নারীর যে কিছু চাহিদা আছে ওই চাহিদাটাও বুঝেই না। আর বুঝেও বা কী করবে বলেন? কাশি দিতে গেলে যে মানে থুতু ফেলে দেয় এর মতো লোকের সাথে আমার আর কী হবে বলেন? ওর দিকে তাকাইতে তো আমার ভালো লাগে না, দাঁত পড়ে গেছে, আমার আব্বার বয়সী। আমি বললাম ভাবি এরকম করে কেন বলতেছেন? বিয়ে যেহেতু আপনি করে ফেলছেন, আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন তো আর এসব কথা বলে লাভ নাই। আপনাকে তো দুঃখে হোক কষ্টে হোক ওনার সাথেই সংসার করতে হবে। বলে ভাই রে তাই তো করতেছি, কি আর করব, তো ভাল লাগে না এই জন্য আপনাকে একটু ডাইকে আনছি, আপনি মন খারাপ করেন নাই তো? আমি বললাম না ভাবি আপনি আমাকে ডাকছেন আমার ভালোই লাগছে, আমি আপনার মনের কথাগুলো শুনতে পারছি। এরকম করে ওই দিন ওনার সাথে আমি প্রায় রাত 2-3টা পর্যন্ত বসে বসে কথা বলি। 3টার পর উনি বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, আমি কালকে আবার ফোন দিব আইসেন। আমি যে ঠিক আছে। পরে ভাবি চলে গেল, আমি তখন ঘরে এসে শুইলাম। আমার কাছে অনেক ভালো লাগলো, আসলে সত্যি কথা যেটা, চুরি করেও যদি ঘটনা ঘটে থাকে বাট ভিতরে অনেক শান্তি পেয়েছি। এবং পরের দিন আবার সে চেয়ারম্যানের সাথে ঘোরাফেরা এবং এরপরে রাতে একইভাবে ভাবি আমার আবারও ফোন দিল এবং ফোন দেওয়ার পরে আমি সেই বাগান বাড়ি পুকুর পাড়ে আবারও ভাবির সাথে গভীর রাতে নির্জন নীরবে একাকিত্ব কিছু সময় কাটালাম। সেই রাতটা আমাদের অনেক মধুর কাটলো। বাট তৃতীয় রাতে আমার জীবনে একটু ব্যতিক্রম কিছু ঘটে গেল।
তৃতীয় রাতে ওখানে যাওয়ার পরে আমি ওই দিন তৃতীয় রাতে যাওয়ার পরে ভাবি একটু অন্যরকম পোশাক আশাক পরে আসছে। কী পোশাক পরছে এটা বলি না, কিন্তু একটু অন্যরকম পোশাক আশাক। এবং রাত 2টার দিকে হঠাৎ করে ভাবি আমার হাত চেপে ধরে একরকম জোর করা শুরু করছে। আমি বললাম, ভাবি এটা কী ধরনের কথা? আপনি তো সবই জানেন যে আমিও চেয়ারম্যানের নুন খাই, যার নুন খাই তার গুণ গাই। আমি তো ভাবি তার কোনো ক্ষতি করতে পারবো না। বলে, ভাই আপনি তার কোনো ক্ষতি করতেছেন, আপনি তার উপকার করতেছেন। আপনি যে চেয়ারম্যানের কথা বলে উপকার করবেন এখন, এটা আপনি জানবেনও না। আমি বললাম, ভাবি আসলে আমি না এই ধরনের কোনো কিছু করতে চাই না, আমি পরে চেয়ারম্যানের সামনে মাথা তুলে দাঁড়াইতে পারবো না। ভাবি আমাকে বলে, প্লিজ আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু বড় ধরনের অঘটন এখানে ঘটে যাবে, আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম, ভাবি দেখেন এটা কিন্তু ঠিক না। বলে, আমি চিৎকার করব? আপনি কি চান, ঝামেলা চান? আমি বললাম, জি ভাবি এটা কী বলেন? পরে উনি আমাকে টেনে বাগান বাড়ির ভিতরে একটা ঘর ছিল, যে ঘরে চেয়ারম্যান মাঝে মাঝে বসতো, এবং ওই বাগান বাড়ির ওই ঘরের মধ্যে ভাবি তখন আমাকে নিয়ে গেল। এবং ওখানে নিয়ে ওনার যা যা করার ইচ্ছে হলো উনি আমার সাথে তাতাই করলো। এবং করার পরে উনি আমাকে ছেড়ে দিল। আমি সেদিন খুব লজ্জা পেয়ে ঘরে আসছি। আসার পরে হাত মুখ দিয়ে আমার ঘুম আসতেছিল না, এটা আমি কী করছি। এর পরের দিন চেয়ারম্যানের সামনে পড়ছি এবং চেয়ারম্যানের সাথে কথা বলতেছি, বাট ভিতরের দিকে আমার কেমন জানি একটা ভয় কাজ করে, না জানি চেয়ারম্যান জেনে যায়। এবং এই চেয়ারম্যান মানে শফি চেয়ারম্যান এমন চেয়ারম্যান, ও আমাকে মেরেও ফেলতে পারে। মানে ও যদি মানে কী পরিমাণের খারাপ লোক আমি বলে বুঝাতে পারবো না, ও হয়তো আমাকে মেরেও ফেলবে। মানে এই টাইপের ভয়ানক আকৃতির একটা লোক। পরে আমি তার সাথে ছিলাম, বা ওই দিনও ছিলাম। এবং এরপরের দিন রাতের বেলায় ভাবি আমাকে আবারও কল দিল। আমার কল দিয়ে বলতেছে যে, জহির ভাই আসেন। আমি বললাম, যে ভাবি আমি যাব না। পরে আমারে বলতেছে, যাবেন না মানে যাবেন না মানে কি? আমি বললাম, মানে যাব না মানে আমি যাব না। পরে আমাকে বলে, আমি আপনাকে আসতে বলছি, বাগান বাড়িতে আসেন। আমি বললাম, ভাবি দেখেন কালকে রাত্রে আপনি যেটা করছেন, এরপরে আমার ওইখানে যাওয়া মানে আমার পক্ষে যাওয়া ওইখানে সম্ভব না, ভাবি আমি পারবো না। পরে আমাকে বলে, জহির ভাই খারাপ কিছু হবে না, আপনি যেটা মনে করতেছেন এরকম কোনো কিছুই হবে না। গতকালকে ঘটনার জন্য আমি অনেক সরি, আমার ভুল হয়ে গেছে এবং আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে অনেক বেশি দুঃখিত, বাট আপনি মানে নিশ্চিত থাকেন যে এরকম কিছু আর ঘটবে না বা এরকম কিছু আর হবে না। আমি বললাম, না যা হবারটা তো হয়েই যাচ্ছে, আপনি বলেন হবে না, কিন্তু আপনি ভিতরেভাবে সব কিছুই করেন। তো আমি না আসলে প্লিজ, আমি আবার আপনার সাথে কথা বাড়াতে চাই না, আমি আর যাব না। পরে অনেক ফোনে ফোন টোন দিছে, আমি আর ওনার ফোন পিক করলাম না করে আমি ওনার ফোনটা কেটে দিলাম। মানে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পরে আমি মোবাইল ফোনটা বন্ধ করে দিলাম, কারণ আমি আসলে এই ধরনের সম্পর্কে জড়াতে চাই না। এর পরের রাতে মানে এর পরের দিন আমি এবার চেয়ারম্যানের সাথে ঘোরাফেরা করলাম। এর পরের রাতে হলো কি, আমি ঘরে আসছি, মানে এর পরের দিন আমি ঘরে আসছি। এবং ঘরে আসার পরে মানে অবাকভাবে আপনাকে বলি, মানে ওই বাড়ির এক কাজের মহিলা, মানে এরপরে রাতে সে আমাকে আবারও ফোন দিছে। ওই রাতে আমি তার ফোন রিসিভ না করে মোবাইল বন্ধ করে দিয়েছি। এবং তৃতীয় দিন ওই বাড়িতেই কাজ করে এক কাজের মহিলা, ওই মহিলাই না আমার হাতে একটা চিঠি দিল। মানে আমার খুঁজা টুইজা আমার বলে, জহির ভাই যেটা আপনার জন্য। আমি বললাম, তো আমার জন্য চিঠি কে লিখছে? বলে, আপনি পড়লেই বুঝতে পারবেন। এবং চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে দেখি, এই চিঠিটা রেখা আক্তারের, মানে চেয়ারম্যানের ছোটো বউয়ের। আমি যেটা ধারণা করছিলাম যে চেয়ারম্যানের ছোটো বউ সম্ভবত ওকে দিয়ে চিঠি পাঠাতে পারে, অন্যকে তো পাঠাবে না। পরে চিঠিটা আমি খুললাম, পড়লাম, পড়ে মানে চিঠিটা এমনি ভাঁজ করা ছিল, কোনো খামের ভিতরে ঢুকানো ছিল না, কোনো না মানে খোলামেলায়। পরে চিঠিটা আমি পড়লাম, পড়ে আমি দেখলাম যে সে ডিরেক্টলি বলতেছে চিঠির মধ্যে যে, তুমি যদি আমার মানে ফোন না করো, আমার সাথে কথা না বলো, তাহলে আমি তো এমনিও মরছি, বাট আমি তো ওকে নিয়েই মরবো। আমি চেয়ারম্যানের কাছে সব সত্য ঘটনা বলে দিব, তোমার সাথে আমার যা হয়েছে যেটা হয়েছে আমি সব কিছু বলবো, এবং বলে দিয়ে আমি একটা উচিত শিক্ষা তোমাকেও দিব। তুমি ওই বেয়াদব চেয়ারম্যানের সাথে থাকো, ঘুষখোর প্রতারক চেয়ারম্যানের সাথে থাকো, আমি ওর মুখোশ খুলে দিব, সাথে সাথে তোমার মুখোশও খুলে দিব। তুমি আমার সাথে কী কী করছো, যদি ভালো মনে করো তো আজকে রাতে আমার ফোন রিসিভ করো, আর যদি না করো তাহলে এই ধরনের সমস্যা হবে। এটা বলার পরে ওই দিন রাতে আমি মোবাইল হাতে নিয়ে বসে আছি সারাটা রাত। উনি আমার কোনো ফোন দেয় নাই, মানে আমার কোনো ফোন করে নাই, মানে আমার সারাটা রাত আমার কোনো ফোনই দেয় নাই। আর আমিও ওনারা ফোন টোন করিনি, যেহেতু উনি ফোন দেন আমিও ফোন করি নাই। এবং এর পরের দিনে আমি ওনাকে দেখছিলাম একবার বাড়ির ভিতর উকি মেরে একটু দেখছিলাম। উনি আমাকে হাতে কি জানিয়ে একটা ইশারা দিল, বাট আমি ওনার হাতের ওই ইশারা বুঝলাম না উনি কী জানি বলছে। এবং এরপরে রাতে ঠিক আনুমানিক রাত্র 11টা কি 11:30 দিকে উনি আমাকে আবারও ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি রিসিভ করলাম। আমারে বলতেছে, জহির ভাই আসেন, মানে ইয়েতে আসেন, বাগান বাড়িতে আসেন। মানে আমি তখন কী করবো, মানে আমি আসলে মানে চিন্তা করতেছিলাম কি ভাই, কারণ যেহেতু ধরেন এই কাজের মহিলাকে দিয়ে চিঠিটা দিছে, ওই কাজের মহিলা তো সে চিঠি পড়তে পারে। তারা কিন্তু আমি পরে জিজ্ঞেস করছি যে, আপনি রিডিং পড়তে পারেন বাংলা? বলে, হ্যাঁ পারি। তা আমি চিন্তা করছি, কাজের মহিলার হাতে চিঠি দিছে, কাজের মহিলা যদি চিঠিটা খুলে পড়ে ফেলে তাহলেই তো সর্বনাশ। কারণ কাজের মহিলা যদি চেয়ারম্যানকে বলে দেয়, বা চেয়ারম্যানের কোনো, আমি তো চেয়ারম্যানের একমাত্র সঙ্গপঙ্গ না, আরও তো আছে,
অন্য কারো কাছেও যদি এই ঘটনাটা বলে দেয় তাহলে তো আমার অবস্থা এরকম হবে যে আমি এই সমাজে আর বেঁচে থাকতে পারবো না, মানে সমাজে আর মুখ দেখাতে পারবো না, যে আমার অবস্থা এতটাই বাজে হয়ে যাবে। পরে আমি ভাবলাম যে আমি এখন কি করব, মানে আমার মাথায় কোনো কিছু আসতেছে না, এবং নিরুপায় হয়ে একরকম বাধ্য হয়ে পরে আমি ওখানে গেলাম, ঘাটে গেলাম। ঘাটে যাওয়ার পর উনি বসে আছে, বসে থেকে আমাকে বলে, কী ব্যাপার জহির সাহেব, আপনি আমার ফোন ধরেন না কেন, এতবার ফোন দিয়ে ফোন দেওয়াতে মোবাইল বন্ধ করে রাখেন, ঘটনা কি? আমি বললাম, ভাবি আপনি তো জানেন আমি আপনার কেন ফোন ধরি না। এরপর আমার একটা গালি দেয়, খুব খারাপ ভাষায় একটা গালি দেয়, এবং গালি দিয়ে আমার বলে, তুই কী মনে করস যে তুই আমার এত বোকা মনে করিস? আমি বললাম, ভাবি দেখেন, আপনি যেগুলো করতেছেন এগুলো ঠিক না। আপনি যে ওই যে কাজের মহিলার দিয়ে চিঠি লিখছেন, কাজের মহিলা যদি চিঠিটা পড়ে ফেলতো, বলে কাজের মহিলার উপর আমার বিশ্বাস আছে, তারা দিয়ে আমি এই ধরনের আরও কাজ করাইছি, এই জন্য আমি ওর কাছে চিঠি দিছি, নাহলে কিন্তু আমি দিতাম না। তো আমি বললাম, আপনি বললেন গতকালকে রাতে ফোন দিবেন, আমি তো মোবাইল নিয়ে বসেছিলাম, আপনি তো ফোন দিলেন না। বলে, দিব কেমন করে, গতকালকে রাতে তোদের ওই বুইরা আমার সাথে ছিল। তাই আমি বললাম, তাহলে আপনি আগে আমাকে কেন বললেন যে আমার সাথে দেখা করবেন? বলে, ওই বুইরা যে ওই রাতে আমার কাছে থাকার কথা, আমি তো জানতাম না। ওই বুইরা তার মেজো বউর সাথে থাকার কথা, কিন্তু মেজো বউর শরীর খারাপ নাকি জানি না, আমার কাছে চলে আসছে। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, তো ভাবি আমি কি করব? পরে বলে, কী করবা, যেটা প্রতিদিন করো সেটাই। আবারও সে আমার উপরে জোর জস্তি শুরু করছে। তো আসলে কি আর বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নেই। এবং সে এইভাবে আমাকে প্রতিনিয়ত এখানে নিয়ে আসে, ফোন করে নিয়ে আসে, এবং নিয়ে এসে আমার সাথে এই ধরনের খারাপ কাজগুলো করে। এমন করতে করতে হঠাৎ করে সে বাচ্চা কনসেপ্ট করে ফেলে, মানে পেটের মধ্যে বেবি নিয়ে আনে, এবং বেবি নেওয়ার পরে ওই আমার নিজেই জানায় যে জহির ভাই, আমার পেটে কিন্তু বাবু আছে, মানে হঠাৎ করে বলে। তা আমি আসলে বিষয়টা ওভাবে বুঝি নাই, পেটে বাবু আছে বলতে মানে উনি আমাকে ফাঁসানোর জন্য বাবু নিছে, মানে ওইটা আমি বুঝতে পারি নাই। পরে আমারে বলে, জহির ভাই আমার পেটে বাবু আছে, আপনি কিছু একটা করেন। আমি তখন বললাম, তো বাবু আছে বলতে এটা তো আমারে বলে লাভ নাই, এটা তো আপনি চেয়ারম্যানকে বলবেন, কারণ চেয়ারম্যানের বউ আপনি আপনার পেটে বাবু আসছে, এটা শুনলে তো চেয়ারম্যান খুশি হবে। পরে ভাবি একটা হাসি দিয়ে আমারে বলে, ভাই আপনি কি বলেন, যে লোকের কোনোদিন পুঁটি মাছ ধরার ক্ষমতা নেই, আপনি বলতেছেন সে বোয়াল মাছ ধরছে। আমি বললাম, মানে আমি আপনার কথা বুঝি নাই। বলে, চেয়ারম্যান তার বাকি তো 3টা বউ আছে, বিগত 4-5 বছর ধরে তো বাকি কোনো বউর ঘরে সন্তান হয় না, আমার ঘরে সন্তান হবে আপনি বুঝলেন কেমন করে? এই ভাঙা চেয়ারম্যান সে দিবে আমার পেটে সন্তান? এসব উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নাই, ওই চেয়ারম্যানের কোনো ক্ষমতা নাই আমাকে মা বানানোর। আমি বললাম, তো চেয়ারম্যানের মা বানানোর ক্ষমতা নাই মানে আমি বুঝলাম না, তাহলে আপনি যে মা হলেন? বলে, হ্যাঁ মা আমি হলাম, কারণ এই বাবার মানে এই বাচ্চার আরেকটা বাবা তো আছে। আমি বললাম, কে এটা? বলে, আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে। এটা শোনা মাত্রই ভাই আমার মাথা তখন আসমানটা ভেঙে পড়লো। আমি বললাম, ভাবি আপনি এটা কী বলেন? বলে, হ্যাঁ হচ্ছে তো, আমার পেটের বাবুর বাবা আপনি না? আমি বললাম, ভাবি আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনি মানে আপনার পেটের বাবা আমি, কিন্তু এটা কি আপনি কাউকে বলতে পারবেন? বলে, কাউকে বলতে পারবো মানে? জনে পুরো এলাকাবাসীকে জানাবো আমার পেটে জহিরের সন্তান আছে। আমি জহিরের মতো একটা লোকের সাথে সংসার করলে আমার কোনো আপত্তি নেই, জহির যদি আরও খারাপ ফ্যামিলির হয়ে থাকে সমস্যা নাই, কিন্তু জহিরের কাছ থেকে যেটা পাইছি এটা কোনোদিন আমি চেয়ারম্যানের কাছ থেকে স্বপ্নেও আশা করি নাই। তো ডিরেক্টলি আমাকে বলেছে, জহির আমি তোমাকে বিয়ে করতে চাই ওই রাতে। পরে আমি বললাম, ভাবি আপনি জানেন আমি চেয়ারম্যানের বাড়িতে কাজ করি, আমি চেয়ারম্যানের বাড়ির একজন কাজের লোক। তো চেয়ারম্যানের বাড়ির একজন কাজের লোক হওয়ার পরে আপনার মতো চেয়ারম্যানের বাড়ির বউ আপনি আমাকে বিয়ে করার মতো দুঃসাহস দেখাচ্ছেন, আর আমি আপনাকে বিয়ে করবো, এটা তো কখনো হতে পারে না। পরে আমারে বলে, জহির সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করতে হয়, এটা কিন্তু আমি জানি, এবং জানি বলে কাজের মহিলাকে দিয়ে তোমার কাছে চিঠি লিখে পাঠাইছি। তুমি কি চাও যে আমি তোমার জন্য আরও খারাপ হয়ে যাই? আমি বললাম, ভাবি আমি না আপনার কথা কিছু বুঝতে পারতেছি না, আপনি আমার সাথে এরকমটা কেন করতেছেন? আমি চেয়ারম্যানের বাইরে একজন সামান্য কাজের লোক থেকে আজকে চেয়ারম্যান আমাকে একটু তার পাশে রেখেছে বলে আমি 2 টাকা ইনকাম করে আমার পরিবারকে খাওয়াচ্ছি, আমার মাকে নিয়ে আমি বেঁচে আছি, আপনি আমার সাথে এটা কেন করবেন? বলে, জহির এত তোনাই মনে আমার ভালো লাগে না, আমি যা বলি সামনাসামনি বলি, আমি মুখে এক কথা মনে আরেক কথা রাখি না, আমি তোমাকে এখন যেটা বলবো সেটা একদম সামনাসামনি স্ট্রেট ফরওয়ার্ড বলবো, তুমি আমার কথা যদি শোনো তাহলে ভালো, আর যদি না শোনো তবে প্রচণ্ড খারাপ হবে। আমি বললাম, না ভাবি আমি আপনার কথা শুনবো, আমাকে বলেন। পরে বলে, কালকে বিকেলবেলা আমি তোমার সাথে চলে যাব, তুমি আমাকে নিয়ে চলে যাবা। আমি বললাম, আমি আপনাকে নিয়ে কোথায় যাব? বলে, আমি যেখানে যাই সেখানে। আমি বললাম, এরপরে তো চেয়ারম্যান আমার ঘরবাড়ি সব কিছু ভেঙে ফেলবে। বলে, এরপরে চেয়ারম্যান তোমার কি ঘরবাড়ি ভাঙবে বা তোমার ঘরবাড়ি কি আছে এটা আমি জানি, তোমার একটা ঘর যদি চেয়ারম্যান ভেঙে দেয় আমি তোমাকে 10টা ঘর বানাই দিব। আমি বললাম, ভাবি দেখেন আমি আপনার পায়ে ধরি, মানে তখন আমি তার পায়ে ধরে ফেলি, এক প্রকার পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করেছে, ভাবি আমি গরিব মায়ের সন্তান, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করতেছি আমার জীবনটা আপনি এভাবে নষ্ট করেন না।
আপনি আমার জীবনটাকে এভাবে নষ্ট করেন না ভাবি, প্লিজ। আমি গরিবের সন্তান, আমি অনুরোধ করতেছি আপনার কাছে। আজ থেকে বহু বছর আগে আমার বাপ ভাই আমার কাছ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, এবং ওরা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে আমি শুধুমাত্র আমার খুবই কষ্টে আমার মাকে নিয়ে আমি বেঁচে আছি। ভাবি প্লিজ আপনার কাছে অনুরোধ করি, আপনি ভাবি এমন কিছু করেন না যেটা আমি নিতে পারবো না। পরে আমার বলে, আরে ভাই আমি কি আপনাকে মারবো নাকি? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনাকে মারবো। আমি তো আপনাকে মারতেছিও না, কাটতেছিও না, আমি আপনাকে ভালো কথা বললাম। আপনি চলেন আমার সাথে, আপনি আমার সাথে গেলে ভালো থাকবেন, আপনি খারাপ থাকবেন না। আপনি যেটা মনে করতেছেন বিষয়টা এরকম না। আমি বললাম, ভাবি প্লিজ না। উনি বলে, তাহলে শোনেন, আপনি আমাকে কঠিন হতে বাধ্য করছেন, তো আমি কঠিন হয়ে গেলাম। কারণ আমি কঠিন ইচ্ছে করে হই নাই, আপনার কারণে হয়েছি। আপনি যদি কালকে আমাকে নিয়ে এই চেয়ারম্যানের বাড়ি থেকে চলে না যান, আমি কালকে বিকেলবেলায় চেয়ারম্যানকে ধরে আমি বলবো যে আপনি আমার সাথে এই কাজ করছেন। চেয়ারম্যান আমাকে ছেড়ে দিবে, আমি চেয়ারম্যানের সংসার এমনিও করবো না। আগেবার আমি চেয়ারম্যান সংসার করবোই না, এটা তো আমি পরিকল্পনা করেই ফেলছি। কারণ চেয়ারম্যানের সংসার করে হিজড়া হয়ে আমি বাকি জীবন কাটাতে পারবো না। তো আমি চেয়ারম্যানের সংসার করবো না, আমি চেয়ারম্যানকে ছেড়ে দিব। আর আপনি যদি আমার সাথে যদি এটা না করেন কালকে, তাহলে আপনি মনে রাখেন যে চেয়ারম্যানের পিস্তলের বুলেট আপনার বুকের মধ্যে যাবে, এবং এরপরে আপনি কিভাবে বেঁচে থাকবেন এটা আপনি ভালো জানেন। টাইম আগামী দিন বিকাল 4টা, আমি আপনাকে ফোন দিব। আপনি ফোন রিসিভ করলে ভালো, আর রিসিভ না করলে আগামী দিন বিকেল 6টা বাজে চেয়ারম্যান বাড়িতে আপনার নামে দরবার হবে। আপনি ভুলে যাবেন না, আমার পেটে আপনার অনাগত সন্তান। এইটা শোনার পরে আমার পুরো শরীর তখন ঠান্ডা হয়ে গেছে যে আল্লাহ এটা আমাকে কী বলতেছে। আমার মনে আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমি একরকম কান্নাকাটি শুরু করি। পরে আমার কান্নাকাটি সে আর কোনো দাম দেয় না, সেখান থেকে ডিরেক্টলি চলে যায়। আমি তখন রুমে গেলাম। রুমে যাওয়ার পরে কোনোভাবেই ভাই দু চোখের পাতা এক করতে পারতেছি না। জি আল্লাহ, আমি এখন কী করবো, আমি এখন করবোটা কি, কোনোভাবেই আমি নিজেকে নিজে বুঝাইতে পারতেছি না। করজোরে আল্লাহর কাছে মিনতি করে কান্নাকাটি করতেছি যে আল্লাহ তুমি একটা পথ দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ এইভাবে তো আর থাকা যায় না। আমি আল্লাহর কাছে আকুতি মিনতি করে খুব কান্নাকাটি করতেছি, খুবই কান্নাকাটি করতেছি। এরকম করেই সময়গুলো কাটতেছে, এরকম করেই দিন রাতগুলো কাটতেছে, এবং এইভাবে সময়গুলো টাইমগুলো পাস হতে হতে দেখতে দেখতে রাত কেটে গেল, সকাল হয়ে গেল। চেয়ারম্যান আমাকে নিয়ে কাজে বের হয়েছে। বের হওয়ার পরে বিকেল 4টার দিকে চেয়ারম্যানের সাথে আমি এক জায়গায় একটা প্রোগ্রামে আছি। ওইখানে থাকা অবস্থায় চেয়ারম্যানের বউ আমাকে ফোন দিছে। বিকেল তখন 4টা বাজে। ফোন দিয়ে বলতেছে, কী ব্যাপার জহির, আপনি কোথায়? আমি বললাম, জি আমি তো চেয়ারম্যানের সাথে অমুক জায়গায় আসছি। বলে, চেয়ারম্যানের লাথি মারেন, আপনি চলে আসেন। আমি বললাম, ভাবি আমি এই জায়গা থেকে কীভাবে আসবো? বলে, আপনাকে আসতে বলছি, আপনি আসেন, যদি আপনি না আসেন তাহলে তো আপনি জানেন কী হবে। আমি তখন লাইন থেকে চেয়ারম্যানে বললাম যে স্যার, আমার মায়ের একটু অবস্থা ভালো না, ফোন আসছে বাড়ি থেকে, আমি একটু মারে দেখতে যাব। বলে, হ্যাঁ যা, সমস্যা নেই, যা 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 বাড়ি যা। এই বাড়ি যাওয়ার কথা বলে তখন চেয়ারম্যানের বাড়িতে আসছি। আসার পরে চেয়ারম্যানের বাড়িতে ঢুকবো, ওই সময় দেখি চেয়ারম্যানের বাড়ির পাশে একটা বড় আম বাগান আছে। ওই আম বাগানে চেয়ারম্যানের ছোট বউ রেখা বোরকা পরিত অবস্থায় দাঁড়ায় আছে। আমার ডাক দিল যে জহির ভাই এদিকে আসেন। ওইদিকে গেছি এর পরে বলে চলেন। ওনার হাতে একটা ব্যাগ, ওখান থেকে উনি একটা সিএনজি ডাক দিল, এবং সিএনজি করে উনি ডিরেক্টলি চলে গেছে ওনার বাপের বাড়িতে, ওনার বাবার বাড়ি যেটা, ওই বাড়িতে। এবং ওই বাড়িতে যাওয়ার পরে তার বাবা মা তার ঘরে উঠতে দিল না, এবং উঠতে না দেওয়ার পরে সে এখান থেকে চলে গেছে তার পুপুর বাড়িতে। তার ছোট পুপু একজন আছে, ওই পুপুর বাড়িতে গেছে। এবং সেখানে যাওয়ার পথে চেয়ারম্যান আমাকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। আমি একটা পর্যায়ে আমার এলাকার এক লোকের ফোন দিলাম। ফোন দিয়ে বললাম আমার মারে যাতে আমার নানার বাড়িতে দিয়ে আসে, কারণ চেয়ারম্যান গিয়ে হয়তো আমার মাকে মারতে পারে। এই জন্য আমি একটা লোক দিয়ে আমার মাকে ওখান থেকে সেভ করাইলাম, আমার নানু বাড়িতে নিয়ে গেলাম। এবং রেখার সাথে আমি তখন রেখার পুপুর বাড়িতে গেলাম। এবার পুপুর বাড়িতে যাওয়ার পরে ওর পুপু তখন করলো কি, সেখানে একটা হুজুর ডেকে এনে ওই রাতে আমাকে রেখার সাথে বিয়ে পড়াই দিল। একদম কলমা কামিন করে স্ট্রেট বিয়ে পড়াই দিছে। আমি আদৌ জানি না যে চেয়ারম্যানের সাথে সফি চেয়ারম্যানের সাথে রেখার সারাসারি হয়েছে কিনা, বা তাদের মাঝে তাদের কোনো ডিভোর্স বা তালাক হয়েছে কিনা, বাট ও আমাকে ডিরেক্টলি বিয়ে করে ফেললো। এবং বিয়ে করে সেই রাতে ওর পুপুর বাসা আমার সাথে তার বাসর ঘর হলো। আমার কাছে যেটা মনে হচ্ছে এই সব কিছুই যেন একটা পরিকল্পিত, একটা প্ল্যানিংয়ের মতো হচ্ছে আমার সাথে। মনে হচ্ছে এটা একটা প্ল্যান করা, এবং প্ল্যান মোতাবেক আমার সাথে কাজ করা হচ্ছে। একটা প্ল্যানিং অনুসারে এই কাজগুলো আমার সাথে হচ্ছে। পরে আমি তখন খুব ইয়ের মতো হয়ে যায়, যে বোকার মতো হয়ে যায় যে আমার সাথে এগুলো কেন হইতেছে, অ্যাটলিস্ট আমার সাথেই কেন এগুলো হবে। পরে 3 দিন হয়ে গেল, আমি ওইখানে আসি। 3 দিন পরে আমি আমার মারে দেখার জন্য আমার নানুর বাড়িতে গেছি। রেখার ওইখানে রাইখা ওর পুপুর বাড়িতে, নানুর বাড়িতে গেছি। পরে মা তো আমি ফোনের মাধ্যমে মাকে সব জানাইছি, এবং নানুর বাড়িতে গেছি। মা আমারে জড়াই ধরে চিৎকার করে কান্না করে বলতেছে, ওই চেয়ারম্যান শফি চেয়ারম্যান আমাকে, তোর বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে শফি চেয়ারম্যান আমাকে বাঁচায় রাখছে, আমার দিকে খারাপ কোনো মানুষকে আসতে দেয় নাই, আমাকে টাকা পয়সা দিয়েছে, আমাকে এত যত্ন করেছে, এত ভালোবেসেছে। এরপরেও তুই কী করে পারলি এই শফি চেয়ারম্যানের কলিজে আঘাত দিতে? তোরা তো শফি চেয়ারম্যান কখনোই বাড়িতে উঠতে দিবে না, তুই কি বুঝোস না? এবং ওই গ্রামে তুই কখনো যেতেও পারবি না।
আমি বললাম, মা আমিও না পরিস্থিতির শিকার, আমি কখনোই এটা করতে চাই না মা, কিন্তু আমি এটা করতে বাধ্য হয়েছি, আমাকে বাধ্য করা হয়েছে। আমার মা বলে, আচ্ছা বাবা যা হবার তা তো হয়েছে, বউ এখন কই? আমি বললাম, আমার বউ মুখ জায়গায়। বলে, ওই বাড়িতে রাখিস না, তোর নানার বাড়িতে নিয়ে আয়, তোর নানার বাড়িতে থাকতে পারবে। আমি বললাম, মামার আবার কি বলে, আমি বিয়ে করে বউ নিয়ে আসছি ওদের বাড়িতে। বলে, কিচ্ছু বলবে না, আমি তোর মামাদেরকে বুঝাবো, আপাতত এখানে নিয়ে আয়, কারণ এখানে তোর মামাদের কারণে কিছু করতে পারবে না। তোর মামাদের যদি টাকা পয়সা নাও থাকে, তবে তোর অনেকগুলো মামা আছে, তাদের লাঠির জোর আছে, চেয়ারম্যানের দিকে আসতে পারবে না। পরে আমি ওর পুকুর বাড়িতে আবার গেলাম, গিয়ে ওর পুকুর বাড়ি থেকে তখন আমি রেখাকে আমার নানুর বাড়িতে নিয়ে আসি। এবং ওই মুহূর্তে আমাদের ঘর বাড়ি জায়গা সম্পত্তি যা ছিল এই সব কিছুই চেয়ারম্যান দখল করে নেয়। মানে কিছুই আমাদের রাখে, আমাদের ঘর বাড়িগুলো ভেঙে একদম মাটির সাথে ঘুরিয়ে দেয়, আমাদের জায়গাটা চেয়ারম্যান দখলে নিয়ে যায়। এবং ওই মুহূর্তে আমি তখন আমার নানুর বাড়িতে পড়ে আসছি, আমি চলতে পারতেছি না, খুব অভাবে পড়ে গেছি, মানে প্রচণ্ড রকমের অভাবে পড়ছি, এতটাই অভাবে পড়ছি যে আমার মাকে ভরণ পোষণ দিতে পারি না এবং রেখাকে খাওয়াই পারিতে পারি না। রেখা আমাকে যেরকম বড় বড় কথা বলে নিয়ে আসছে, আমার একটা বাড়ি ভেঙে দিলেও আমাকে 10টা বাড়ি বানাই দিবে, আমার জন্য এটা করবে ওইটা করবে, এই সবই ছিল তার মানে মুখের গল্প, বাস্তবতা আসলে কিছুই না, তার কাছে তেমন কোনো টাকা পয়সাই নেই। এবং এভাবে চলাফেরা করতে করতে হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে, জহির একটা কাজ করো তুমি, আমি একটা কাজের সন্ধান পাইছি, তুমি ওইখানে গিয়ে আপাতত কাজে লেগে যাও এবং আপাতত ওখানে গিয়ে কাজ করো এবং পরেরটা পরে দেখা যাবে। আমি তখন বললাম, আপাতত কোথায় গিয়ে কাজ করবো, তুমি কোথায় কাজ পাইছো? বলে, আমাদের এলাকাতে আমার একজন পরিচিত কাকা আছে, ওনার নাম হচ্ছে হেদায়েতুল্লাহ, তো তুমি ওই হেদায়েতুল্লাহর মুদি দোকান আছে, ওনারই দোকানে আপাতত কাজে ঢুকে যাও। আমি তখন বললাম, আমি ওনার দোকানে কাজে ঢুকবো, উনি আমার কয় টাকা বেতন দিবে? বলে, এখন তো তুমি পুরোই বেকার, তোমার কাছে তো 2 টাকায় নাই, উনি যা দেয় তাই নিয়ে নাও এবং উনি ভালো একটা মানুষ। আমি বলে, আমি চিনি না। বলে, আমি তোমাকে কালকে নিয়ে যাবো। এরপরে আমার বউ আমাকে ওই আদাবুরা হেদায়েতুল্লাহর কাছে নিয়ে আসে। তো হেদায়েতুল্লাহ হচ্ছে এমন একজন মানুষ, ওনার একটাই মেয়ে আছে এবং ওনার মেয়ের উনি বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়ে তার শ্বশুরবাড়িতে থাকে, মেয়ে শ্বশুরবাড়ি অনেক দূরে, পাবনা থেকে অনেক দূরে, সিরাজগঞ্জের ওইদিকে মেয়ে শ্বশুরবাড়ি। তো মেয়ে ওখানে থাকে, মেয়ে এখানে আসে না এবং তিনিও মোটামুটি আমার বাবার থেকেও বেশি বয়স্ক একজন মানে বৃদ্ধ মানুষ। তো আমার বউ আমাকে ওখানে নিয়ে গেল, রেখা ওইখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি আমার বলতেছে, তুমি তো ভালো, দেখতে শুনতে ভালো, আমার মুদির দোকানে থাকবা, ক্যাশে বসবা এবং আমার দোকান দেখাশোনা করবা। আমার তো বয়স হয়ে গেছে, আমি আসলে কাউরে বিশ্বাস করতে পারি না, যারে বিশ্বাস করি সেই প্রতারণা করে। তো রেখার যেহেতু আমি মেয়ে ডাকছি, রেখা আমার মেয়ের মতো, তো তুমি আমার মেয়ের জামাই হিসেবে আমার দোকানে থাকবা, কোনো সমস্যা নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানছি। এরপরে আমি ওনার দোকানে কাজ করতে শুরু করি, রেখাই আমাকে ওখানে কাজে দেয়। রেখার কথা মতো আমি এই দোকানে কাজ করি এবং যেভাবে কাজ করা দরকার ওভাবে আমি দিনরাত মিলিয়ে কাজ করি, পরিশ্রম করি এবং উনি আমাকে মোটামুটি বেতনও দেয়। এইভাবে প্রায় 1.5 বছরের মতো আমি ওখানে থাকি। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, রেখার করে কিন্তু আমার একটা কন্যার সন্তান হয়, আমার একটা মেয়ে হয় ওই ঘটনার পরে। তো এরপরে আমি আর কোনো সন্তান নিই না, কারণ ওই একটারেই খাওয়াইতে পারি না, ঠিকমতো ভরণ পোষণ দিতে পারি না এবং আরও বিয়ে করে করবো কি, রাখবো কোথায়? তো এরকম করে প্রায় 1.5 বছরের মতো আমি আমার নানুর বাড়িতে আমার বউ আর আমার কন্যা সন্তানকে নিয়ে, আমার মাকে নিয়ে আমি পড়ে আসি। আর এখানে ওই হেদায়েতুল্লাহর দোকানে আমি তখন চাকরি করি। 1.5 বছর পরে হেদায়েতুল্লাহ এর মাঝে আমাকে নিজের ছেলে বানায় ফেলে, ওনার ওয়াইফের কাছে নিয়ে যায়। ওনার ওয়াইফকে বলে যে, এটা আমাদের ছেলে, আমাদের যেহেতু কোনো ছেলে নেই, আজকে থেকে হচ্ছে জহির আমাদের ছেলে। এবং ওরা পরিবারের মানুষগুলো আমাকে সম্পূর্ণভাবে ছেলের নজরে দেখতো। একজন বাবা তার সন্তানকে যেভাবে দেখতো, আমি ঠিক এভাবেই হেদায়েতুল্লাহকে দেখতাম এবং হেদায়েতুল্লাহ একইভাবে আমাকে না নিজ সন্তানের মতো দেখতো এবং অনেকের কাছে পরিচয় করাই দিত যে আমি তার ছেলে, এই পরিচয়টা আমার কাছে দিত। এরকম করে 1.5 বছর হেদায়েতের দুয়ালে কাজ করার পরে হেদায়েতুল্লাহ আমাকে বললো উনি দোকান বিক্রি করে দিবে, মানে ওনার অনেক বয়স হয়ে গেছে, এই দোকান উনি চালাবে না। আর এরই মাঝে চেয়ারম্যানের লোকজনও কিন্তু আমার ওই দোকানে এসে মাঝে মাঝে প্রচুর ঝামেলা করে বা দোকান চালানো অনেক টাফ হয়ে পড়ে এবং ওই চেয়ারম্যান এই এলাকার যে ইউনিয়ন চেয়ারম্যান আছে তার কাছে বিচার দেয় এবং তার কাছে বিচার দেওয়ার পরে সেও তার লোকজন পাঠায় দোকানে ভাঙাভাঙি করে। বিগত প্রায় 1.5 বছর ধরে এইভাবে ঝামেলার ভিতরেই তখন চলতেছে আর কি। এবং চলার একটা পর্যায়ে উনি তখন সিদ্ধান্ত নিল যে দোকান উনি বিক্রি করে দিবে। তা আমারে বলে যে, জহির আমি তো দোকান বিক্রি করে দিব এবং আমি চিন্তা ভাবনা করতেছি দোকান বিক্রি করে দিয়ে আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দিব, মানে দেশের বাইরে পাঠিয়ে দিব। আমি দোকান বিক্রি করে যে টাকা পাবো ওটি দিয়ে তোমাকে বিদেশ পাঠিয়ে দিব। তো ওনার বউ আছে, বাট ওনার বউ আরও অনেক বয়স্ক, মানে অনেক অসুস্থ, এক কথায় বলতে গেলে অনেক অসুস্থ। পরে আমার বলে, আমি দোকানটা বিক্রি করে যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমি তোমার বিদেশ পাঠিয়ে দিব এবং তুমি বিদেশে গিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াও। আমি যেহেতু তোমার থেকে ছেলে ডেকেছি, ছেলে হিসেবে আমি এটা করব। পরে আমি তখন রেখাকে বললাম যে, রেখা হেদায়েতুল্লাহ তো এটা বলতেছে। ও আমাকে বলে, তাই তো অনেক ভালোই বলছে, এটি তো অনেক ভালো কথা যে উনি তোমাকে টাকা দিবে এবং সেই টাকা দিয়ে তুমি বিদেশে যাও, বিদেশে গিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজে কিছু একটা করো।
এবং এইভাবে তো ওনার দোকানে চাকরি করে তোমার ভবিষ্যৎ নাই, আর উনি যেহেতু দোকান বিক্রি করে দিচ্ছে, সো আমাদের তো একটা মেয়ে আছে এবং আমাদের আরও সন্তানাদি হবে, সো আমাদের ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে, তাই না? আমি বললাম তোমার কথা ঠিক আছে, আমি মানছি, আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলো সেটাই করব। এরপর আমি হেদায়েতুল্লাহ ওই প্রস্তাবে রাজি হলাম। হওয়ার পরে তিনি আমাকে পাসপোর্ট করার জন্য প্রথমত টাকা দিল, এবং পাসপোর্ট করে আসার পরে মেডিকেল করলাম, এবং একটা পর্যায়ে আমার ভিসা লেগে গেল, আমাকে উনি কাতারে পাঠাবে। আমি কাতার যাব, আর কাতার দেশটাও আমার খুব পছন্দের একটা দেশ, দেখতে শুনতে অনেক ভালো, অনেক বড় লোকেরা ওই দেশে বসবাস করে। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে তাহলে আমি কাতারের দিকে যাব। পরে আমি কাতারে যাওয়ার পরিকল্পনা করলাম। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার ভিসা আসলো। আসার পরে এরই মাঝে হেদায়েতুল্লাহ আমাদের পরিবারে আসতো, আমার ওয়াইফের সাথে কথা বলতো। আমার ওয়াইফকে তো সে মেয়ে ডাকছে, এবং আমার মার সাথে কথাবার্তা বলতো, মানে সবার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, আমার মামাদের সাথে পর্যন্ত। তো এরকম করে একটা পর্যায়ে আমি তখন কাতারে চলে গেলাম। আমার মানে দিন তারিখ ঠিক হলো, এবং দিন তারিখ ঠিক হওয়ার পর আমি কাতারে গেছি। এবং কাতারে যাওয়ার পরে যেটা হইলো, আমি কাতারে থাকা অবস্থায় এই হেদায়েতুল্লাহ অলওয়েজ আমাকে ফোন দিত যে জহির তুমি কী করো, ঠিকমতো খাইছো কিনা, ভালো আছো কিনা, শরীর ঠিক আছে কিনা, তোমার কোনো সমস্যা আছে কিনা। আমি বললাম যে না, আমার সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি কাজকাম করতে পারতেছি, ভালো টাকা বেতন পাচ্ছি, পরিবারের জন্যও বেতন পাঠাই, এবং এরকম করে তখন খুব ভালোভাবেই চলি। এবং প্রায় 2 বছরের মতো আমি তখন কাতারে থাকি, এবং কাতারে থেকে 2 বছর পরে আমি তখন দেশে আসি। এবং দেশে আসার পরে আমাদের কিন্তু তখন কোনো কিছুই নাই। দেশে আসছি, আমি আমার নানার বাড়িতে আসছি, নানা নানি আছে, মামারা আছে, ওদের মাধ্যমেই তখন বলে আসি। এবং ওই যে রেখা কখন ওই হেদায়েতুল্লাহর বাড়িতে যায়, মানে যেহেতু বাবা ডাকছে, আবার আমার বাড়িতেও আসে, এইভাবেই থাকতেছে। 2 বছর পরে গিয়ে আমি 3 মাস ছিলাম। 3 মাস পরে আসার পরে ওই কোম্পানিতে আমি যেখানে আসছি ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়, অন্য একটা জায়গায় আমাকে ট্রান্সফার করে। এবং ওইখানে ট্রান্সফার করার পরে আমি যখন ওইখানে ট্রান্সফার হয়ে যাই, সেখান থেকে আমি একটা কাজের সন্ধান পাই, মানে একটা ভালো কাজের সন্ধান পাই। এবং ওই কাজটা একটু অবৈধ টাইপের, আমি এটা বলতে চাই না। ওই কাজটা যদি আমি করি তাহলে আমি মোটামুটি অনেক টাকা ইনকাম করতে পারবো। তবে ওই কাজ করতে হলে আমার এখন আমি যেই কোম্পানিতে আছি ওই কোম্পানি থেকে আমাকে পালায়ে যেতে হবে, এবং ওই কোম্পানিতে পালিয়ে গিয়ে যদি আমি ওইখানে 2 বছরও কাজ করি, ওইখানে 2 বছর কাজ করলে আমি যে টাকা পাবো, আর বর্তমান যে কোম্পানিতে আছে ওই কোম্পানিতে 20 বছর কাজ করলেও আমি সেই টাকা পাবো না। আমি তখন পরিকল্পনা করলাম, মানে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অবৈধ হয়ে যাব। আমি প্রথমত বাংলাদেশে ফোন করে আমার বউ রেখারে বললাম বিষয়টা, এবং বলার পর রেখা আমারে বললো তাহলে এটাই করো, 2 বছর তুমি কাজ করে যে টাকা ইনকাম করবা তা দিয়ে প্রয়োজনে 2-1 মাস জেল খাইটা তুমি বাড়িতে চলে আসো, এরপর আমরা একসাথে থাকবো। তোমার মেয়ে হয়েছে, আর তোমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আমার আর কোনো সন্তানাদি হয় না, আমার তো বেবির দরকার আছে, তুমি এটা করো। এই কথাও আমারে বললো। বলার পরে আমি ওর কথা মানলাম। মাইনা আমি তখন কি করলাম, এই কোম্পানি থেকে, মানে আমার যে কোম্পানি ছিল ওইটা থেকে আমি পালাইয়া অবৈধ হয়ে গেলাম। অবৈধ হয়ে অন্য একটা কোম্পানিতে ঢুকলাম, ওই কোম্পানিতে আমি ডিউটি করতেছি। এরই মধ্যে 6 মাস ধরে আমি অনেক টাকা ইনকাম করি এবং টাকা পয়সা বাড়িতে পাঠাই। পাঠানোর পরে আমার বউ তখন আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখায়, আমার ওই হেদায়েতুল্লাহ বাবা উনিও দেখায় যে পাবনা শহরে আমার জন্য একটা জায়গা পাইছে। তো জায়গাটা মোটামুটি অনেকটা ভালো। আমারে বললো যে এখানে একটা জায়গা পাইছি, এই জায়গাটা যদি তোমার নামে কিনা হয় তাহলে তুমি এখানে বাড়ি বানাইতে পারবা। আর তুমি তো জানো যে তোমার বাবার মানে তোমার বাবার যে সম্পত্তি ছিল ওইটা তো চেয়ারম্যান নিয়েই গেল, ওইখানে তো তুমি আর কখনো যাইতে পারবা না, কখনো অধিকার খাটাইতে পারবা না। আর তোমার নানুর বাড়িতে বা কতদিন থাকবা, তোমার নানুর বাড়িতেও তুমি সারা জীবন থাকতে পারবা না, আগেবার ওখান থেকে তোমার চলে আসতে হবে। তা ওখান থেকে চলে আসলে তুমি কোথায় যাবা, তুমি কোথায় থাকবা? তো ওই জায়গাটা যদি তোমার নামে কিনা হয় এবং ওই জায়গায় যদি তুমি থাকো তাহলে তুমি অনেক ভালো থাকবা। এবং আমি বললাম যে দেখেন এই জায়গার তো অনেক দাম, মানে এত টাকা তো আমার কাছে নাই। উনি বলে তোমাকে আমি ছেলে ডাকছি না, তুমি তো আমার ছেলে, তাই না? তুমি কিছু দিবা এবং প্রয়োজনে আমিও কিছু দিয়া মিলেয়া তোমার জায়গাটা কিনে দিব। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ, যদি উনিও কিছু দেয় তাহলে তো বিষয়টা খারাপ হয় না। আমরা যে ঠিক আছে, সমস্যা নাই, যদি আপনি আপনার কাছ থেকেও কিছু টাকা মিলিয়ে দেন তাহলে আমি এটা কিনবো। পরে জায়গাটা দেখাশোনা করা হলো, সব কিছু ঠিক হলো, এবং ওনারা বললো যে জায়গা আমার নামে রেজিস্ট্রি হবে। আমি বললাম আমার নামে রেজিস্ট্রি হওয়ার দরকার নেই, আমার মা আছে অথবা আমার বউ আছে, তাদের দুজনে একজনের নামে হলেই হবে। এবার আমি তখন মায়ের বললাম, মা আমারে বলে দেখ আমার তো বয়স হয়ে গেছে, আর আমি আর আমার নামে করার দরকার নেই, এটা কাজ কর তোর বউয়ের নামেই কর, তোর বউয়ের নামে কর। তার বড় কারণ হচ্ছে তোর বউই তো তোরে কষ্ট করে বিদেশে পাঠাইছে, এবং এই জায়গার অর্ধেক টাকা তুই দিচ্ছিস, বাকি অর্ধেক টাকা তো তোর হেদায়েতুল্লাহ তোর বাবাই দিতেছে। তা উনি যেহেতু দিচ্ছে তারা দুজনেই মিলে জায়গাটা কিনুক, এবং কিনার পরে তোর বউয়ের নামেই কিনুক, সমস্যা তো নাই। পরে আমি আমার বউরে বললাম যে দেখো জায়গা আমি তো তোমার না, ও বলে তোমার আমার নামে দরকার নেই, আমি আম্মুর নামে নিব। আমি তখন বললাম যে না, আম্মু বলতেছে তোমার নামে নিতে। ওই সময়টা তো হলো কি যে আমার মা মানে আপনাকে রেখাকে অনেক বিশ্বাস করতো, অনেক ভালোবাসতো। মানে রেখা যা বলবে, রেখা যেটা বলবে আমার আম্মা সেটাই শুনবে। রেখার প্রতিটা কথা আমার আম্মা অক্ষরে অক্ষরে পালন করে, মানে রেখার কথার বাইরে আমার আম্মু যায় না। এবার এই পর্যায়ে তখন আমার আম্মু বললো যে ঠিক আছে তাহলে আমি
এই মানে রেখার নামেই করবে, মানে দলিলটা রেখার নামেই হবে। এই কথা বলার পরে তখন রেখার নামে দলিল হলো এবং রেখার নামে তখন জায়গাটা কিনলাম। এই জায়গায় কিন্তু 40 লাখ টাকা লাগছে, 20 লাখ টাকা আমি দিয়েছি, আর বাকি 20 লাখ টাকা হচ্ছে ওই হেদায়তুল্লাহ যে আমার কাকা ছিল, মানে যিনি আমাকে বাবা ডাকছে, ছেলে ডাকছে, ওই নিয়ে বাবা দিছে। ওনার 20 লাখ, আমার 20 লাখ, 40 লাখ টাকা দিয়ে জায়গাটা তখন আমি আমার বউয়ের নামে দলিল করলাম এবং দলিল করে 2 বছরের মতো আমি ওখানে কাজ করি এবং ওই 20 লাখ টাকাও কিন্তু আমি ঋণ করে দিয়েছি। আমার কাছে কিন্তু টাকা ছিল না, এখানে যাদের কাছে ছিলাম তাদের কাছ থেকে ঋণ নিয়েছি এবং ওই ঋণ আমি 2 বছরের মাঝে এগুলো পরিশোধ করবে এরকম পরিশোধ করতেছি। এমন করতে করতে বেশিরভাগ সময় আমার মা আমাকে একদিন ফোন দিয়ে আমাকে বলে যে বেশিরভাগ সময় তোর বউ ওখানে কেন পড়ে থাকে এবং ওই তোর যে তোকে ছেলে ডাকছে ওনার বাড়িতে কেন পড়ে থাকে, তোর বউ তোর বাড়িতে খুব কম আসে। মানে আমি শুনতে পারি আমার নানু বাড়িতেও খুবই কম আসে, ওই দিকেও বেশি থাকে, ওইখানেই বেশি পড়ে থাকে, এদিকে খুব বেশি একটা আসে না। তোর যখন আমি জিজ্ঞেস করি যে তুমি বেশিরভাগ সময় তোমার ওই হেদায়তুল্লাহ ওইখানে কেন পড়ে থাকো, মানে আমার নানু বাড়িতে তুমি কেন আসো না, ও বলে তোমার মামারা আমার সাথে ভালো ব্যবহার করে না, তোমার নানা নানু আমার সাথে ভালো ব্যবহার করে না এবং আমার কাছে মনে হয় যে ওই পরিবারে থাকলে আমি ভালো থাকবো না এবং এটা চিন্তা ভাবনা করে আমি আমার এখানে থাকি, সমস্যা কি, উনি তো তোমারই বাবা, তুমি ওনারা বাবা ডাকছো না। আমি বললাম হ্যাঁ এটাও ঠিক আছে, সমস্যা নেই। এইভাবে আমি তখন ওইখানে কী করি, প্রায় 3 বছরের মতো মানে পড়ে থাকি ওই জায়গার মধ্যে, মানে আমার ঋণ টিন পরিশোধ করি এবং ঋণটা পরিশোধ হওয়ার পরে ঘর বানানোর জন্য কিছু টাকা ম্যানেজ করি। মানে ওখানে তো আমার জায়গা কিনছে, ঘর বানাইতে হবে, ঘর বানানোর জন্য কিছু টাকা ম্যানেজ করে 3 বছর পরে আমি তখন পরিকল্পনা করলাম যে আমি দেশে চলে আসব। তো আমি দেশে আসবো, আমার বউ আমারে বলতেছে যে ঘর বানানোর টাকা যা হয়েছে অ্যান্ড তুমি একটা কাজ করো, তুমি আরও কয়টা দিন পরে আসো, আরও পরে আসলে তোমার জন্য সুবিধা হচ্ছে যে আরও কয়টা টাকা হোক এবং ওখানে যদি বাড়িটা বানাতে পারো, প্রয়োজনে তুমি তো একবারেই চলে আসবা, তা বাড়িটা তুমি ভাড়া দিতে পারবা, এটাতে পরে ভাড়া দেওয়া যাবে, তুমি একবারে আসো, তুমি আরও 2-3টা বছর থেকে আসো, যেহেতু তুমি একেবারে চলে আসবা, ওখানে অবৈধ হয়ে গেছো। আমি চিন্তা করলাম যে জায়গাটা যে জায়গায় কিনছি ওই জায়গায় যদি আমি বাড়ি বানাইতে পারি তাহলে মোটামুটি ভালো থেকে ওখান থেকে ভাড়া পাওয়া যাবে, কারণ সামনে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিভিন্ন গার্মেন্টসের ছেলেমেয়েরা থাকবে, ভাড়া দেওয়া যাবে। এবং এই পরিকল্পনা করেই আমি তখন আমার মায়েরে বললাম, মানে আমার বউরে বললাম যে ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমি আরও 2টা বছর থাকি। আমি আরও 2টা বছর কষ্ট করে থাকলাম এবং ও আমারে বলতেছে যে এবার বাড়ি বানাবো, তুমি টাকা পাঠাও, তোমার আসার দরকার নেই, বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে তুমি আসো, কারণ এখন তুমি আসলে এই বাড়িতে তুমি কি করবা, কিছু তো করতে পারবা না, তুমি পরে আসো, আগে টাকা পাঠাও, আমি বাড়ির কাজ শুরু করি, আমি আর তোমার আব্বা মিলে বাড়ির কাজ শুরু করি। পরে আমি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করি, আমার বউ ওখানে বাড়ি বানাতে শুরু করে, ইট সিমেন্ট আনে, আমাকে ভিডিও কল দিয়ে দেখা, বাড়িটারি বানায়, মোটামুটি 1 তালা, মানে নিচ যে তালাটা আছে নিচ তালার কাজটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যায়, নিচতলার কাজটা সম্পূর্ণ হয়ে যায় এবং নিচতলার কাজটা সম্পূর্ণ যাওয়ার পরে তখন দোতলার কাজ চলতেছে। ও আমাকে বলে এখন তো দোতলার কাজ চলতেছে, তাহলে এবার তুমি আসতে পারো। এবার দোতলার কাজ যখন ধরছে ওই সময় আমি তখন দেশে আসছি এবং দেশে আমি যেদিন আসছি ওই দিন এয়ারপোর্ট থেকে আমার মা আমাকে রিসিভ করার জন্য গেছে, আমার এই মামাতো বোন একটা সহ। পরে আমি বললাম যে মা, মানে রেখা কোথায়? পরে বলতেছে রেখা তো ওইখানে কাজ করে, মানে ওইখানে বিল্ডিংয়ের কাজ হয়েছে, তুই আসবি বাড়িতে, ঘর দোর পরিষ্কার করতেছে, ও ওইখানে আছে। এবং আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমি আমার বিল্ডিং যেখানে বানাইছে ওইখানে গেছি, যাওয়ার পরে দেখি যে ওয়ার্কাররা কাজ করতেছে। তো ওয়ার্কার কাজ করতেছে, আমি বললাম যে আমার ওয়াইফ কোথায়? বলে ম্যাডাম তো কালকে থেকে আসে নাই। পরে আমি ওর নাম্বার ছিল, নাম্বারে কল দিলাম, দেখলাম যে নাম্বারটা বন্ধ। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি বললাম কী ব্যাপার মা, নাম্বারটা বন্ধ কেন? এবং এরই মাঝে একজন ওয়ার্কার, মানে যিনি কাজ করেনি, বলে বন্ধই তো থাকবে, কারণ আপনি এত বছর পরে বিদেশ থেকে এসে আর কী পাবেন। মানে এমনি উনি ইঙ্গিতটা মারছে, উনি এখানকার ফোরম্যান আর কি, আমার বিল্ডিংটা উনি ফোরম্যানের কাজ করছে। পরে আমি বললাম ভাই আপনি কী বলছেন, আমি তো বুঝি নাই। পরে বলে না ভাই আমি কিছু বলি নাই, আপনি আপনার বউরে ফোন দেন, দেখেন আপনার বউ ফোন রিসিভ করে কিনা। আমি বললাম যে ভাই আপনার কথা বুঝি নাই, ওর ফোন তো বন্ধ। পরে এখানে আরেকটা লোক বলতেছে ভাই আপনি তো মাত্র বিদেশ থেকে আসছেন, আপনি তো কিছু জানেন না। তো আমরা এখানে আজকে অনেক মাস ধরে কাজ করি, আমরা জানি, আমরা আপনার বউর সাথে আপনার ওই হেদায়তুল্লাহ ওই ভুইরা লোকটার কিছু খারাপ কাজ দেখেছি। আমি ওই লোকটাগুলোর কাছ থেকে প্রথমে জানতে পারি, আমি জানা মাত্র ওই লোকটা একটা থাপ্পড় মারি। যে লোকটা আমার বলছে একটা থাপ্পড় দিয়ে বলি ওই মেয়ে আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি জানেন ওই হেদায়তুল্লাহকে, উনি আমার বাবা। পরে বলে আচ্ছা ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে, দেন আপনার বউরে ফোন দেন। এবার আরও ফোন দিই, নাম্বার বন্ধ থাকার পরে এবার আমি হেদায়তুল্লাহর, আবার এরই মাঝে হেদায়তুল্লাহর ওয়াইফ কিন্তু মারা যায়, মানে হেদায়তুল্লাহর যে বউ ছিল অসুস্থ বউটা মারা যায়। হেদায়তুল্লাহর বাসায় যায়, বাসায় গিয়েও দেখি হেদায়তুল্লাহ বাসায় তালা মারা, উনি নাই। ওনার নাম্বারে ফোন দিয়ে ওনার নাম্বারটাও বন্ধ, উনি খুবই বুড়া, মানে হেদায়তুল্লাহ অনেক বয়স্ক একজন লোক, নাম্বারটা বন্ধ, ওনার নাম্বারও বন্ধ, আমার বউয়ের নাম্বারও বন্ধ। আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে ঘটনাটা এরকম হয়ে গেছে। কিন্তু ভাই বিশ্বাস করেন আমার কাছে তখনও মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখতেছি, এটা আমার কাছে একটা স্বপ্ন। এবং স্বপ্ন ভেঙে গেলে পরে আমি আমার বউকে ফোন দিয়ে বলবো যে হেদায়তুল্লাহ বাবার সাথে আমি তোমার এরকম একটা স্বপ্ন দেখেছি, যেটা শুনেও আমাকে একটা ধমক দিয়ে বলবে ছি
তুমি এত জঘন্য স্বপ্ন কী করে দেখলা? অথচ মানে আমি নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না। 2টা দিন ধরে আমি পাবনা শহরে এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমি ওদের কোনো সন্ধান পেলাম না। ওরা কোথায় চলে গেছে এও আমি জানি না। এরকম করে বিভিন্ন লোকদের কাছে যাচ্ছি এবং এরপরে আমি দেশে আসার পরও সবার কাছ থেকে আমি জানতে পারি হেদায়েতুল্লাহ আমার বউর সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং এই অবৈধ সম্পর্কে হেদায়েতুল্লাহ বিভিন্নভাবে আমার বউর সাথে থাকতো, এটা করতো। আমি মাকে জিজ্ঞেস করছি, মা তুমি কি এরকম কোনো কিছু দেখো নাই? মা আমাকে বলে, না রে বাবা, আমি এরকম কিছুই দেখি নাই। আমি শুধু দেখেছি তোর বউ বেশি ওই বাড়িতে বেশি যাইতো এবং বেশিরভাগই হেদায়েতুল্লাহর বাড়িতেই থাকতো, আমার বাড়িতে খুব বেশি একটা থাকতো না। কিন্তু যেটা তুই এখন জানছিস বা যেটা তুই এখন দেখছিস আমি এটা বুঝতে পারি নাই। ভাই আমি পাগলের মতো হয়ে গেছি, বিশ্বাস করেন আমি পাগলের মতো হয়ে গেছি। মানে আমি আর থাকতে পারতেছিলাম না, মানে আমার এতটাই খারাপ লাগতেছিল। দীর্ঘ প্রায় 1টা মাস হয়ে গেল, ওর কোনো সন্ধান পাওয়া গেল না। 1 মাস আমি এমন কোনো জায়গা নাই পাবনাতে আমি ওদেরকে খুঁজি নাই, কোথাও পাই নাই। এবং 2 মাস কেটে গেল, 2.5 মাস পরে আমি জানতে পারি যে ওরা ঢাকাতে আছে, হেদায়েতুল্লাহর কোনো আত্মীয়র বাড়িতে আছে, এটা জানতে পারি। তো জানতে পারার পর আমার আম্মা বলে যে এই মেয়ের আর খুঁজিস না, তুই বিদেশ চলে যা। আমার ছুটি থাকে 4 মাসের, পরে আমি 1 মাস সামনের দিকে এনে তখন আমি বাড়িতে চলে আসি, মানে চলে যাই, কাতারে চলে যাই। এবং কাতারে যাওয়ার পরে জানতে পারি, আমি কাতারে যখন গেছি তার 15 থেকে 16 দিন পরে হেদায়েতুল্লাহ এবং আমার বউ দুজনেই ফিরে আসছে এবং ফিরে আসছে ওরা আমার বাড়ি ঘরে আছে। এবং ফিরে আসার পরে আমি কাতারে যাওয়ার পরে জানতে পারি যে ওই জায়গাটা আমার নামে দলিল করা হয়নি। এটা আমি দেশে থাকা অবস্থায় কিন্তু জানতাম না। কাতার যাওয়ার পরে আমি যখন দেখলাম ওরা ফিরে আসছে বা বাড়ির কাজ করাইতে আসছে নিজের টাকা দিয়া, পরে আমি দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করার পরে জানতে পারি মানে দলিল আমার বউর নামে হয়েছে এবং যেই টাকা পয়সা আমি দিয়েছি সব কিছুই আমার বউ তার নামেই করছে। তো আমি আবার তখন আবারও কাতার থেকে চলে আসি। যখন জানতে পারছি ও আসছে, আমি কাতার থেকে আসার পরে ওই দোকান মানে আমাদের বিল্ডিংয়ে পানি দিচ্ছে, ওর কাছে গেছি, যাওয়ার পরেও আমার চিনে না। আমি বললাম যে রেখা, আমার বলে হ্যাঁ বলেন কি, মানে এমন করে ব্যবহার করতেছে। আমি বললাম যে দেখো রেখা, তুমি এটা কী করলা? আমার বলে দেখেন, আমি যখন শফি চেয়ারম্যানকে ছেড়ে আসছি, শফি চেয়ারম্যানকে আমি ডিভোর্স দিছি, আপনাকে বিয়ে করছে এবং আপনাকে বিয়ে করার পরে আমি জীবনে কোনোদিনও শফি চেয়ারম্যানের সাথে কথা বলি নাই, ওনার কাছে যাই নাই। আর এখন যেহেতু আমি আপনাকে ছেড়ে হেদায়েতুল্লাহকে বিয়ে করছি, তাহলে এখন আমার আপনার সাথে কথা বলার প্রশ্নই আসে না, আপনি এখান থেকে চলে যান। আমি বললাম যে দেখো, হেদায়েতুল্লাহকে তুমি বিয়ে করছো, হেদায়েতুল্লাহ থেকে তো মোটামুটি আরেকটু ভালো বয়স কম ছিল শফি চেয়ারম্যানের, তাহলে শফি চেয়ারম্যানকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করলা কেন? আমাকে বললাম আমি আপনাকে বিয়ে করেছি, আপনাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, আপনাকে আমি চেয়ারম্যানের গোলামি করতে দিই না। আপনি তো চেয়ারম্যানের গোলাম ছিলেন, চেয়ারম্যানের গোলাম থেকে আজ আমি আপনাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, আপনাকে টাকা পয়সার মালিক বানাই দিয়েছি, আপনাকে অনেক কিছু করে দিয়েছি, তাই না? আজকে তো আপনি ভালো আছেন, আপনি এখন কাতারে যান, আপনি কাতারে থাকেন। আমি বললাম আমার কাতারের সারা জীবনের ইনকামের টাকা তুমি নিয়ে গেলা? ও বলে হ্যাঁ নিয়ে গেছি, তাতে কী হয়েছে, কিন্তু আপনাকে তো আমি কাতার পাঠাইছি, তাই না? আমার কারণে তো আপনি এখন কাতার যাইতে পারছেন। বাইরে আমি ওরা আর বুঝাইতে পারলাম না, ও আমার কোনো বুঝ নিল না, আমার কথা শুনলো না। একটা পর্যায়ে আমি ওর হাতে পায়ে ধরে পর্যন্ত কান্না করি, আমার কাছে ফিরে আসার জন্য ও আসে নাই। এরপরে আমার পরিবার থেকে আমার মা তখন আমাকে আরেকটা বিয়ে করায় দেয়। আমার ওই নানু বাড়ি থেকে আমার নানা তখন আমার আম্মাকে একটু জায়গা দেয়, ওই জায়গাতে আমার আম্মু তখন একটা ঘর বানিয়ে সেখানে একটা মেয়েকে আমাকে বিয়ে করাই দেয়, ওই পাবনারই। আমি বিয়ে করতে চাই না, তা মা আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করায়। বিয়ে করে দেওয়ার পরে আমি পুনরায় আবারও কাতারে চলে যাই এবং কাতারে চলে যাওয়ার পরে মানে কয়েক মাস পরে জানতে পারে আমার বউ প্রেগনেন্ট, আমার বউয়ের পেটে বাচ্চা আসছে। মানে আমি এখন যারা বিয়ে করছি ওর নাম ছিল হচ্ছে হাবিবাতুল জান্নাত, মানে জান্নাত ডাকি, মানে জান্নাতের ঘরে আমার একটা ছেলে সন্তান হয়েছে এটা জানতে পারি। এবং ছেলেটা হওয়ার পরে আমার ছেলেটাও মোটামুটি বড়। কিন্তু আজকে আপনাকে এই গল্পটা বলতেছি এই কারণে, আমার ওর সাথে মানে এই হেদায়েতুল্লাহ এবং রেখার সাথে আমার মানে সম্পর্ক ছিন্ন হয়েছে আজকে প্রায় 7 বছরের মতো। এবং 7 বছর আমি কাতারে আসি এবং কাতারে আমি অনেক টাকা ইনকাম করছি। আমি পুনরায় আবারও কাতারে গেছি, আমি কিন্তু একেবারে চলে আসছিলাম। মতিতে আমি একটা কথা ভুল করে ফেলছি বলার জন্য, আমি একেবারে চলে আসছিলাম এবং চলে আসার পরে আমি আবারও পুনরায় কাতারে ভিসা লাগাই, আমি আবারও কাতারে ঢুকি এবং সাধারণ ক্ষমাতে আমি আসি, আমি আবারও কাতারে যাই। এবং এরপরে দেখা গেল যে ওইখানে যাওয়ার পরে আমার বউ তখন মানে আমার বউ তো জান্নাত ভালোই আছে আমার সাথে, আমার একটা ছেলে আছে। এরই মাঝে আজকে বেশ কয়েকদিন ধরে আমার বউ আমার মানে প্রাক্তন বউ রেখা আক্তার আমাকে ফোন দিতেছে, আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে যে সে বলতেছে যে সে আমার সাথে থাকতে চায়, আমার সাথে সংসার করতে চায় এবং হেদায়েতুল্লাহ তার কাছ থেকে জায়গা নেওয়ার জন্য তারা খুব চাপ দিতেছে। সে হেদায়েতুল্লাহ নামে জায়গা দিবে না, হেদায়েতুল্লাহ বলে যদি জায়গা না দেয় তাহলে হেদায়েতুল্লাহ তারা রাখবে না। মানে আমি বললাম যে হেদায়েতুল্লাহর মানে এক পা তো কবরে চলে গেছে, সে তো অনেক বয়স্ক, এই বয়সে এরকম করে? আমাকে বলে হ্যাঁ আমার সাথে এই বয়সে এরকম করে।
এবার আমি বললাম যে তুমি যদি আমার সাথে আবার চিট করো, আমার তো ছেলে আছে, আমার বউ আছে, এরপর আমি তোমাকে বিয়ে করব। ও বলে আচ্ছা তুমি যদি আমাকে বিশ্বাস না করো, আমি আগে তোমাকে জায়গা দলিল করে দিব, বাড়িটা তোমার নামে দলিল করে দিব, এরপরে তুমি তোমার বউকে তালাক দাও, এবং তালাক দেওয়ার পরে এরপর তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম দলিল নিয়ে যদি, বাড়ির দলিল নিয়ে যদি আমি তোমাকে তালাক দিয়ে দিই, তোমাকে যদি বিয়ে না করি, আমার বউকে যদি আমি তালাক না দিই, পরে আমার বলে সমস্যা নাই, বাড়ি তো তোমার, আমি তোমার বাড়ি তোমার নামে দিয়ে দিতে চাই, এবং প্রয়োজনে তুমি আমাকে বিয়ে করো বা না করো, আমি বাড়ি তোমাকে দিয়ে দিব। আজকে কয়েকটা মাস ধরে ভাই আমার ফোন দিয়ে খালি এগুলো বলতেছে, আমাকে এগুলো বলে তুমি দেশে আসো, তুমি দেশে আসো, এগুলো কোন প্ল্যানিং বা কি? এর মাঝে হেদায়েতুল্লাহর সাথে কিন্তু এখনও আছে, এখনও থাকতেছে, আমার সাথে এগুলো বলতেছে। কেন বলতেছে, কী কারণে বলতেছে আমি বুঝতে পারতেছি না। অনেকে আমাকে বলে তোর দেশে নিয়ে মারবে, তোর দেশে নিয়ে বিপদে ফেলবে, আবার অনেকেই বলে যে মেয়েটার মাঝে মনে হয় অনুশোচনা আসছে, যার জন্য জায়গা সম্পত্তি তোরগুলো তোকে দিয়ে দিবে। এক একজন এক এক কথা বলে, আমি এখন কী করবো এই বুঝতে পারতেছিলাম না, যার জন্য আপনার ধারস্থ হলাম এবং আপনার কাছে আমার জীবনের করুণ কাহিনীটা বললাম। যদি আপনি পারেন আমার গল্প রেকর্ড করেন বা না করেন, আমাকে একটা সমাধান দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পাবনার ভাই জহিরের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, গল্পের শেষের দিকটা জহির ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে সে রেখা আক্তারের কাছে ফিরে যাবে কিনা। আমি আসলে তার গল্পটা শুনে বুঝতে পারিনি যে রেখা আক্তার কি কোনো প্ল্যানিং করতেছে, না আসলেই তাকে ভালোভাবে নিয়ে গিয়ে তার সম্পত্তি থেকে ফিরিয়ে দিতে যাচ্ছে, এটা আমি বুঝতে পারি না। এই জন্য জহির ভাইকে আমি কোনো সমাধান দিতে পারি নাই। আমি হাও বলি নাই, নাও বলি নাই, বাট আপনাদেরকে গল্পটা শোনালাম। গল্পটা আমি পড়লামও হচ্ছে গতকালকে রাতে, এবং পড়ার পরে এই পর্যন্ত গল্পটা আমি রেকর্ড করে ফেলেছি। এখন তাকে আমার কোনো রিপ্লাই দেওয়া হয়নি। আমি আপনাদেরকে গল্পটা শোনালাম। আপনারা যারা গল্পটা শুনেছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা জহির ভাইয়ের জন্য একটা মন্তব্য লিখবেন, বা জহির ভাইকে আপনারা একটা সঠিক পথ কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দিবেন যে জহির ভাই ওই মুহূর্তে কাতার থেকে গিয়ে তার বউকে বিয়ে করাটা ঠিক হবে কিনা, বা তার বউকে মানে কি বলে, বর্তমান যে বউ আছে তাকে ছেড়ে দেওয়া, জান্নাতকে ছেড়ে দিয়ে রেখাকে বিয়ে করা, অথবা রেখা কিন্তু এটাও চায়, এটা কিন্তু বলে না যে তুমি তোমার বউকে ছেড়ে দাও, বলে পরে চাইরো, আগে তুমি বাড়িঘর সব কিছু নিয়ে নাও, আমি তোমার নামে লিখে দিবে, এবং এরপর তুমি তোমার বউকে ছেড়ে আমাকে বিয়ে করো। তো কেন তার এই প্ল্যানিং বা কেন কি আমি কিছুই বুঝছি না। জাস্ট আপনারা যারা গল্পটা শুনেছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটা মন্তব্য লিখবেন, এতে জহির ভাই তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।